বলিস কি প্রেম? তুই? কবে? রিমির চিৎকারে কানে তালা লাগার দশা প্রিয়ার। দু হাতে কান ধরে বসে রইল। মেয়েটা এত জোরে চিৎকারের কারণ প্রিয়ার এতক্ষণে কথাবার্তা। আকাশ বেরিয়ে যাওয়ার পর সে এসেছে রিমির বাসায়। সে একে জানানোর জন্য কয়েকবার কল দিয়েও কলে পায়নি। এই মুহূর্তে দুই বান্ধবী ছাদে পা ঝুলিয়ে বিশদ আলোচনায় ব্যস্ত। আর আলোচনার বিষয়বস্তু আকাশ। এই মানুষটাকে নিয়ে মহা সমস্যায় পড়ে গিয়েছে প্রিয়া। রাতের ঘুম তো হারাম হয়েছে, দিনের হুঁশো খুইয়ে বসেছে সময় অসময়ে। 14 দিন পর পরীক্ষা, অথচ পড়ার টেবিলে একদণ্ড মন বসাতে পারছে না সে। বইয়ের অক্ষরগুলো নাচানাচি করে কেমন কেমন করে যেন সব শব্দ আকাশের নাম হয়ে যায়। না খাবার গিলতে পারছে, না স্থির হয়ে অন্য কিছু ভাবতে পারছে। আপুটাও তার নানা বিষয়ে ব্যস্ত, ইদানিং টেনশনে থাকে কিছু একটা নিয়ে। তাকে বিরক্ত করেনি সে কারণে বাধ্য হয়েছে ছুটে এসেছে রিমির কাছে। এই একটা মেয়ে সব বিষয়ে তাকে সুবুদ্ধি কুবুদ্ধি দেয় আর কি। প্রিয়া কানে হাত থেকে হাত ছড়ে অসহায় দৃষ্টিতে তাকালো রিমির দিকে। গাল ফুলিয়ে তাকালো। তাহলে ভাব, আমাকে কখনো এসব নিয়ে চিন্তা করতে দেখেছিস? অথচ দেখ আমার আজ এই দশা। রিমির চোখে মুখে ভয়াবহ চিন্তার ছাপ দেখা যাচ্ছে। প্রিয় বান্ধবীর বিষয়টা নিয়ে একটু বেশি টেনশনে পড়ে গিয়েছে বোধহয় মেয়েটা। প্রিয়া ঠোঁট ভিজিয়ে নিল, উদাস গলায় বলল, আজ সকালের কথা বললাম না? তারপর গিয়ে দেখি আমার খাবারগুলো নেই, সব কে যেন খেয়ে নিয়েছে। বাড়িতে ওই সময় আমি আর আকাশ ভাইয়া ছাড়া কেউ ছিল না আর। প্রিয়ার মুখে আকাশ ভাইয়া শুনে হু হু করে হেসে উঠল রিমি। ভাইয়া নাকি সাইয়া সাইয়া? রিমির বলার ভঙ্গিতে মুখ বাঁকালো প্রিয়া। বাজে বকিস নাই, তো কি বলবো, আপুর ফ্রেন্ড। কম করে হলো তো 8-9 বছরের বড়। তাছাড়া ওরকম হ্যান্ডসাম পুরুষকে আঙ্কেল নিশ্চয় বলতে পারি না। রিমি শব্দ করে হেসে যাচ্ছে, গড়িয়ে পড়ছে প্রিয়ার কোলের উপর। চোখে পানি এসে গেল, চোখ মুছে জোরে শ্বাস নিল। হাসি থামানোর প্রচেষ্টা করছে মেয়েটা। খাবার কি খাবে আকাশ ভাইয়া? প্রিয়া মুখের উপর মাছি তাড়ানোর মতো হাত নাড়ালো। ধুর, পাগল নাকি? আমার খাবার সে খাবে কেন? তোর বাসায় বিড়াল আসে না বললি তো কখনো? তাছাড়া বিড়াল অত সুন্দর করে ব্রেড খাবে, জ্যাম খাবে, গ্লাসে করে জুস খাবে? প্রিয়া নিজেও কথাটা ভেবেছে। আকাশ খেয়েছে ভুলে নাকি, নাকি তাড়াহুড়ে? আকাশ চলে যাওয়ার পর খাবারগুলো খেতে নিচে আসার পর নিজের খাবারগুলো না দেখে প্রথমে বিড়ালের কথা মাথায় আসলো। রিমির মতো সব দিক দিয়ে তারও আকাশের কথাই মনে ছিল। ধুর, কী সব ভাবছে সে? এটা সম্ভব? যা তা ভাবছে সে। নিজে কি এক ঘুরে আছে? আবার চোখ মুখ অসহায় করে তাকালো রিমির দিকে। ঠোঁট উল্টালো। বল না, কি হচ্ছে এসব? আমার এমন লাগে কেন? রিমি বিজ্ঞের মতো মাথা ঝাঁকালো, দুহাত আড়াআড়ি ভাঁজ করে বুকের উপর প্রায় ঘুরিয়ে চোখ ছোট করে তাকালো প্রিয়ার দিকে। আই থিঙ্ক ইউ অ্যান ইন লাভ, ডিপলি ইন লাভ, মেরা জানে মন। প্রিয়া হা হয়ে গেল। কি বলছে এই মেয়েটা আবার? তার মাথাটা আরও এলোমেলো করে দিচ্ছে। সে উল্টোপাল্টা ভাবছিল বলে এসেছিল এই মেয়ের কাছে। ভেবেছিল এই মেয়ে বলবে তার চিন্তা ভাবনা ভুল। তা নয়, উল্টো বজ্জাত মেয়েটা তার হাতুড়ি দিয়ে মাথায় গেঁথে দিচ্ছে যে যেটা ভাবছে সেটাই ঠিক। জোরে জোরে মাথা ডানে বাঁয়ে মাথা নাড়ালো প্রিয়া। যা, অসম্ভব, জাস্ট অসম্ভব। কি বলছিস? এসব কিছু না। অমন হ্যান্ডসাম ছেলে আগে দেখিনি, তাই এমন হচ্ছে। ফিল্মে দেখে আগে তুই আর আমি হ্যালুসিনেশন করতাম না, এখন সামনে পড়ে অমন লাগছে। রিমি হেসে ফেলল। মেয়েটা কিছুতেই মানতে চায় না সে অলরেডি ফেঁসে গেছে, পুরো ফেঁসে গেছে। আগে এমন হয়নি কখনো, তাই আন্দাজ করতে পারছে না। অথচ অনেক আগে মন পাখিটা ওই মানুষটার খাঁচায় বন্দি হয়ে পড়েছে। বাঁ হাতে প্রিয়ার ঘাড়ের উপর দিয়ে হাত দিয়ে জড়িয়ে ধরল। মাথা ঠেকিয়ে মাথা হেলিয়ে মাথা ঠেকালো প্রিয়ার মাথায়। তুই অনেক লক্ষ্মী একটা মেয়ে প্রিয়া। এসবে তোর এক্সপিরিয়েন্স কম, প্লাস আন্দাজও কম। পড়া সারা জীবন পড়াশোনায় মাথা দিয়ে রাখলে হুট করে কাউকে মন দিয়ে বসলে বুঝতে সমস্যা হবে, অস্বাভাবিক নয়। রিমি আজ দারুণ বিজ্ঞের মতো কথা বলছে। আর চোখে তাকালো রিমির দিকে। তুই ক্লাস 7-এ এক মুদিখানা
দোকানের সাথে 13 দিনের প্রেম করেছিলি, তাই এত অভিজ্ঞতা হয়ে গেছে। রিমি মুখ বাঁকায়। ইস, ছোটবেলায় সেই গাধার মতো করা কাজটার কথা মনে করিয়ে লজ্জা দেওয়ার মানে হয় না। অথচ প্রিয়াটা সবসময় এটা করে। প্রিয়াকে ছেড়ে সোজা হয়ে বসে চানাচুরের বাটি থেকে এক মুঠ চানাচুর ঠেলে দিল প্রিয়ার মুখে। চুপ কর তো, ওটা তো অল্প বয়সের পাকার ফল। লজ্জা দিস না, আমার এখন একটা ক্লাস আছে। প্রিয়া হো হো করে হেসে উঠল। রিমিটাকে এই কথাটাতে দারুণ ইমপ্রেসড করা যায়। ভুল কী করলাম? ওই 13 দিনের অভিজ্ঞতা থেকে এত বয়ান ছাড়ছিস, তাই না? রিমি তাকালো না প্রিয়ার দিকে। নিজেও মুখে পুরল একটা বিস্কিট। চিবাতে চিবাতে বলল, ওসব কিছু না। আশেপাশে নজর দিয়ে চলতে হয় বুঝলি। সিনিয়র ব্যাচমেটের কাহিনী দেখতে সিম্পল। এখন বল কী করব? আমার কিছু ভাল লাগে না, মন বসে না পড়ায়। মনটা বেঁধে রাখ, ভুলেও আগে প্রকাশ করবি না। তোর মতো পরীর মতো মেয়ে আগে অ্যাপ্রোচ করলে দাম বেড়ে যাবে। সেও তো রাজপুত্রের মতো। রিমি বিরক্তি প্রকাশ করে। গাধা তুই একটা! হোক সে রাজপুত্র তো, তুই তো রাজকন্যা, এটা বুঝিস না? ও পুরুষ মানুষ, ও আগে প্রকাশ করবে, তাহলে ব্যাপারটা জমবে। না হলে পুরুষ মানুষের তো স্বভাব একরকম সবার। তোকে চাপের উপরে রাখবে একবার টের পেলে। প্রিয়া বোঝার ভঙ্গিতে মাথা তুলল। ভুল বলেনি। সে কেন আগে প্রকাশ করবে? তাছাড়া ওই অসভ্য লোকটা তো গায়ে গায়ে পড়ে কেমন কেমন ভাবভঙ্গি করে। তার মনে কিছু আছে নাকি বাচ্চা মেয়ে ভেবে মজা নেয়? সেটাও তো দেখতে হবে। নিজের মনে যাই হোক, ওই লোকটাকে আগ বাড়িয়ে না এগোলে সে এক পা এগোবে না। শেষ কথা। আকাশ কপাল চেপে ধরে আছে, মাথাটা দপদপ করছে যেন। রাতুল নিজেও সাহস করে কিছু বলতে পারছে না আকাশকে। আকাশ হাত বাড়িয়ে পানির বোতলটা নিল। ঢকঢক করে অর্ধেক বোতল পানি শেষ করে কপাল কুঁচকে সামনে তাকিয়ে বলল, ভেবেছিলাম আজকে ওদের প্রবলেমটা সলভ করে দিতে পারবো। ওরা দুজন বিষয়টা এত তিক্ততা পর্যায়ে নিয়ে গেছে, এটা কোনো থার্ড পার্সন সমাধান করতে পারবে না, যদি না ওরা নিজেরা চায়। রাতুল কথাটা ভেবেছে সায়োজনের সাথে সাথে আকাশের সাথে, কিন্তু ওদের যা অবস্থা, ওরা নিজেরা মেটাবে না আকাশ। সেটাই তো সমস্যা। একটা কাজ করতে হবে এখন। রাতুল প্রশ্ন চোখে তাকায় আকাশের দিকে। আকাশ স্থির দৃষ্টিতে তাকায় একবার ওর দিকে। গম্ভীর গলা বলে, ওদের সেই সিচুয়েশনে ফেলতে হবে যাতে এটা নিয়ে ওদের বোঝাপড়া করা ছাড়া আর কোনো পথ ফাঁকা থাকে না। ভালো তো দুজনে বাসে, দুজনে কষ্ট পাচ্ছে, দুজনের দোষ নেই। এরা যে আলাদা আলাদা জীবন সাজাতে পারবে না সেটা ওরা নিজেরাও জানে। অথচ দেখ, জেদ ধরেছে। তো কী করবি? আকাশ বাঁকা হাসলো। হাতে সময় দেখলে একবার দেখ কি করতে পারি। দেখতেই পারি। রাতুল আর কথা বাড়ায় না। আর জবাব পাওয়া যাবে না সেটা জানে। কেন যে তোকে পাহারা পাহারা দিল মনে? কেন যে এত সাহারা সাহারা সারাদিন? কেন যে তোকে পায় না মনে? মানুষ সামনের মানুষটাকে দেখে গান গাওয়া থেমে গেল প্রিয়া। আজ তার চমকানো দিন বোধহয়। রিমির বাসা থেকে চলে এসেছে। গাড়ি থেকে নেমে হেলে দুলে কটেজের দিকে আসছিল সে। এমন সময় কেউ থাকে না কটেজে, সে ছাড়া সম্পূর্ণ ফাঁকা। অথচ আজকে গেটের সামনে দাঁড়িয়েছে একজন মানুষ। সামনের মানুষটা প্রিয়াকে দেখে বোধহয় ভূত দেখার মতো চমকেছে। হা হয়ে গেছে এক প্রকার। প্রিয়া নিজেও এগাবে কিনা বুঝতে পারছে না। এভাবে নেচে কুদে আসছিল লোকটা বোধহয় দেখেই ফেলেছিল। ইস কি লজ্জা! অথচ বড় ঢিঙ্গি মেয়ে নাচতে নাচতে আসছে। প্রিয়া সামলে নেয় নিজেকে। ধীরে সুস্থে এগিয়ে যায় গেটের দিকে। ব্যাগ হাতটা চাবি বের করে। লোকটা কয়েক পা এগিয়ে এসেছে প্রিয়ার দিকে। ছোট্ট একটা ট্রলি ব্যাগ পাশে রাখা, চেক শার্ট, কালো প্যান্ট। চোখে সানগ্লাসটা খুলে হাসি খুশি এগিয়ে গেল ওর দিকে। তুমি এখানে? প্রিয়া কী বলবে বুঝতে পারল না। সে এখানে থাকার মানে কি? সে তো এইখানেই থাকবে। এনার কাজ কি? প্রিয়া সৌজন্যতার হাসি দিল। আপনি? সেটা তো আমি প্রশ্ন করতেই পারি। তুমি এখানে? প্রিয়া অবাক গলে বলল, আমি এখানেই থাকি। রিয়ান এবার বড় বড় চোখ করে তাকিয়ে রইল। এখানে মানে? কবে এসেছো? গত মাসে। মানে কি? কার সাথে উঠেছো? আই মিন এখানে তো সবই আমাদের অফিসার। আমার বোনের নাম ইনসিয়া। রিয়ানের চোয়াল ঝুলে গেল নিজের দিকে। এক প্রকার চিৎকার করে বলল, শিয়ার বোন তুমি এখানে থাকো? আমি দেখিনি কেন তাহলে? লোকটা এত আফসোসের কারণ বুঝল না প্রিয়া।
এখানে আসার পর একই বাসা থেকেও আকাশ আর রাতুল ছাড়া কারোর সাথেই দেখা হয়নি। হাসার চেষ্টা করলো প্রিয়া সামান্য। আসলে পড়াশোনার চাপ তো, কারোর সাথে আলাপ হয়নি এখানে আসার পর। একই বাসায় থাকি, অথচ দেখো পুরো 1 মাস জানিই না যে তুমি এ বাসায়। ভাবতেও পারিনি আমি। ভেতরে যাবেন তো? হ্যাঁ। আমি কয়েকদিনের জন্য একটু বাসায় গিয়েছিলাম, আজ এসেছি। চাবি নেই মেন গেটের। প্রিয়া চাবি দিয়ে খুলে ভেতরে ঢুকলো। রিয়ানের থেকে বিদায় নিয়ে রুমে চলে আসলো। নিজের লক করে দিল দরজা। রিয়ান দাঁড়িয়ে আছে নিজের দরজার সামনে। এই সারপ্রাইজের আশা ছিল না তার। মেয়েটাকে যেদিন সেদিনের পর খুঁজেছে বহু জায়গায়, অথচ এই মেয়েকে গত 1 মাস হলো তারাই 2 রুমের পাশে বসবাস করছে একই বাড়িতে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো সে। একগাল হাসলো, তাকালো প্রিয়ার দরজার দিকে। এটা আল্লাহর ইশারা বোধহয় হুড়পড়ি। এতবার তোমার আমার দেখা নেহাত কোইন্সিডেন্ট মানতে পারলাম না আমি। আর তোমাকে ছাড়ছি না। মন জয় করে বউ করে নিয়ে যাব তোমাকে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশ ভেঙে বৃষ্টি নামলো বলে সারাদিন এই নামি নামি করে অবধি একটু ঝুম বৃষ্টি নামলে না মানে হয় কোনো? আজ একটু বৃষ্টিতে ভিজতে বড্ড মন চাইছে। বৃষ্টির তসর এমনিতে প্রিয়া, কতটা প্রিয় তা কেবল সেই জানে। জানলা খুলে দিল। ঝাপটা বাতাস এসে লাগলো চোখে মুখে। ঝিরে ঝিরে বৃষ্টির ফোঁটা চোখে মুখ ভিজিয়ে দিল। আলাদা এক প্রশান্তি লাগছে। চুলগুলো আলতো হাতে খুলে দিল। চোখ বন্ধ করে অনুভব করতে চাইল বৃষ্টির ছোঁয়া। চোখ বন্ধের সাথে সাথে ভেসে উঠল এক অন্তত সুপুরুষের মুখ। প্রথম দিনের মতো সাদা শার্ট, বোতাম দুটো খোলা, লোমহীন বুক। আলতো চুমু খেতে ইচ্ছে করছে ওর সেখানে। ইস কি সব ভাবছে। দুহাতের লজ্জায় মুখ চেপে দিল। ধ্যাত, কান দিয়ে গরম বাতাস বেরোছে। না, অসভ্য লোকটা অসভ্যতামি করে ওর এই ছোট্ট হৃদয়ে ঝড় তুলে দিছে। বাইরেটা যতটা না বৈরী আবহাওয়া, তার থেকে দ্বিগুণ তো তার বুকের ভেতরটায়। আচ্ছা, সে একা একা আর কতদিন এভাবে অনুভূতি সাজাবে? ওই মানুষটার মনে কি কখনো কিছু আসবে না ওর জন্য? প্রিয়ে পিছিয়ে এসে গা এলিয়ে দেয় বিছানায়। কোলবালিশখানা জাপটে ধরে বুকের সাথে। কেমন যেন দহন হচ্ছে বুকের বাঁ পাশটায়। মন বলছে এই থামানো একমাত্র উপায় সেই মানুষটার মাথাটা শক্ত করে এখানটায় চেপে ধরতে পারলে। তার অসভ্য পুরুষ যদি বুকে মাথা রাখে একটিবার, সে অবস্থায় মরণও কবুল। চোখ বন্ধ করে মাথা গুজলো বালিশে। বুকে এই অসহ্য অনুভূতি কবে থামাবে মানুষটা? আর কত প্রহর গুনতে হবে তার? রাতুল কনস্ট্রাকশন সাইডে নামার পর আকাশ কটেজের দিকে গাড়ি ঘুরিয়েছে। মনটা অস্থির হয়েছে। প্রিয়াকে দেখতে ইচ্ছে হচ্ছে। আকাশ নিজের উপরে বিরক্ত হয়। কি এক ঝামেলায় ফেসে গেছে সে এই মনটাকে নিয়ে। ভয়াবহভাবে ফেসেছে। না হলে আকাশ এখন আর চৌধুরী কি না মন ভালো করতে ছুটে যাচ্ছে ওই বাচ্চা মেয়েটাকে দেখতে। মনে হচ্ছে মেয়েটাকে না দেখা অবধি মন শান্ত হবে না। আকাশ দীর্ঘশ্বাস ফেলে। কি লাভ গিয়ে? সেই তো এক নজর দেখাবে, তাও হবে কি না সন্দেহ। জাপটে ধরিয়ে তো আর ধরতে পারবে না। এলো চুলে ঘুরঘুর করবে আর সামনে, অথচ সে চুলে মুখ ডুবাতে পারবে না। ঘন ঘন ঠোঁট কামড়ে অভ্যাস মাফিক, অথচ ওই ঠোঁটের স্পর্শ করতে পারবে না। মেয়েটার শরীরে ঘ্রাণে তার মাতাল মাতাল লাগবে, অথচ তার গলামুখী গুজে সে ঘ্রাণ নিতে পারবে না। ইস কি যন্ত্রণা! মেয়েটা বড় কবে হবে? কোনো কিছু বাধাই আর মানতে হচ্ছে না। মেয়েটার বয়স, কেরিয়ার, পড়াশোনা হাবিজাবি একগাদা বাধা। তার সাথে মরার উপর খাড়ার ঘা হিসেবে শিয়া ওয়েনের ঝামেলা তো আছেই। শিয়ার সমস্যা সমাধান না হলে ছোট্ট মেয়েটাকে সে কিছুতেই ওর কাছে দেবে না। প্রিয়া বাবা মা তা খুব ভালো করে জানে। না দেওয়াই স্বাভাবিক। প্রেমে এত বাধা, এত ঝামেলা পোহাতে না চাইতেও কীভাবে এই জঘন্য জিনিসে ফেসে গেল। মেয়ে নামক ঝামেলাকার বস্তুতে আটকে গেল, মাথাতে আসছে না। গাড়ি থেকে নেমে সোজা দোতলায় চলে আসলো আকাশ। প্রিয়ার রুম বরাবরের মতো আটকা। এখন কি করবে? কতক্ষণ অপেক্ষা করবে? এ মেয়ে দিনের মধ্যে আর বেরোবে বলে তো মনে হয় না। বেশ খানিকক্ষণ পায়চারি করলো করিডোরে। সাড়া না পেয়ে নিজের রুমে ঢুকে গেল। শার্টটা খুলে ঢেল দিল বিছানায়। অস্থির লাগছে। এমন শান্ত হবে না মেয়েটাকে না দেখলে।
ঘড়িতে সময় দেখলো 2:30। কপাল ঘষলো এক হাতে। খেতে নামে নেই নাকি বেটা, নাকি ঘরে এসে? এদিকে পাশের রুমে দরজা খোলার শব্দ পেয়ে আলতো হাতে দরজা খুলে বেরিয়ে এলো প্রিয়া। আকাশের দরজা খোলার শব্দ। এ লোক অসময়ে আজ আবার, কাহিনী কি? কি একটা মনে হলো তার। এগিয়ে এলো আকাশের ঘরের দিকে। লোকটাকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু কি বলবে, কেন এসেছে? খানিকক্ষণ চিন্তা করলো। মনে পড়লো তো দুপুরে মাত্র এলো, খাবার নিশ্চয় খায়নি। ওই উচিলে যাওয়া যেতে পারে। জিজ্ঞাসা করলে বলা যাবে খেতে ডাকতে এসেছে। দরজাটা শটানে খুলে গেল দরজাটা। প্রিয়া খানিকটা হকচকিত হলো। ভেতর থেকে আওয়াজ নেই কেন, শুনছেন? ভেতর থেকে এবারও কোনো সাড়া পাওয়া গেল না। প্রিয়া ভুরু কুঁচকাল। রুম খোলা রেখে গেল কোথায় মানুষটা? এক পা বাড়ালো, ভিতরে ঢুকতে খানিকটা ইতস্তত করলো বোধহয়। ফিরে যেতে গিয়েও থেমে গেল। ডাকলো আবার, এবারও সাড়া নেই। চিন্তা হচ্ছে তো। জ্বরটা কাটিয়ে ধীরে ধীরে ঢুকলো রুমে। পুরো রুম ফাঁকা। প্রিয়া চোখ বোলালো পুরো রুমে। দারুণ সাজানো গোছানো। টেবিলের উপর কাগজপত্র। ধীর পায়ে এগিয়ে গেল বারান্দার দিকে। বারান্দা ফাঁকা। কোথায় গেল? ঘুরতে যাবে এমন সময় পিছন থেকে বিস্ময়মাখা গলা শুনতে পাওয়া গেল, তুমি আমার রুমে কেন? প্রিয় পিছনে ফিরল। এলোমেলো চুলগুলো কপালে ভিজে লেপ্টে পড়ে আছে। বাথরুম থেকে বের হলো। মুখ ভেজা, এখনো মোছা হয়নি। প্রিয়ার খুব ইচ্ছে করছে কোনো কিছু না ভেবে এগিয়ে গিয়ে লোকটার কপাল থেকে আলতো করে চুলগুলো সরিয়ে মুখটা মুছে দিতে। আকাশ এগিয়ে গেল খানিকটা। এগিয়ে যেতে প্রিয়া 2 কদম পিছিয়ে গেল। চোখ পড়ল আকাশের দিকে। খালি গা, কি আজব! এ লোক তার সামনে এসে শুধু খালি গায়ে পাগল করার তালে থেকে। প্রিয়া চোখ বড় বড় করে পেছনে দেখে আকাশ বোধহয় এবারও ঘুরে চলে গেল। আরও এক পা এগোতে প্রিয়া হুড়মুড় করে পেছাতে গিয়ে ঠাস করে পড়ল বিছানায়। ওভাবে বিছানায় পড়ে যেতে থেকে আকাশ বাঁকা হাসল। খেয়াল হলো তার গায়ে শার্ট নেই। মেয়েটা হা করে তাকিয়েছে তার বুকের দিকে। ঢোক গিলছে বারবার। আকাশের বেশ লাগছে বিষয়টা দেখতে। প্রেয়সীর যে কোনো প্রেমিকের মনে ঝড় তুলতে সক্ষম। এগিয়ে বিছানা বা হাত ভর দিয়ে ঝুঁকল প্রিয়ার উপর। দূরত্ব বজায় রাখলো। নেশাক্ত গলায় ফিসফিসে বলল, তা ম্যাডাম, এতদিন তো জানতাম আমার সামনে আসলে আপনার হাঁপানি, অ্যাজমা, মাথা ব্যথা দিয়ে ওঠে, কিন্তু আজকাল তো আপনার আবার মৃগী রোগের উপসর্গ দেখা দিছে। কই, তা তো বলেনি। তার রোগ শোক যাই হোক মানলাম, পড়লেন তো পড়লেন একদম আকাশ জাহানাচের চৌধুরীর বিছানায়। বাহ, বুদ্ধি তো আছে। তো আমি কি ধরে নেব আপনি আমাকে সিরিয়াস করছেন? অবশ্য না করলে আমি তো হচ্ছি। এভাবে শেয়ালের সামনে মুরগির ভঙ্গিতে ভুলেও তাকাবেন না। ভুলটুল হয়ে গেলে তখন? কি বলল লোকটা এটা? কি ছিল কথাটার ভিতরে? সোহেল ঝাঁকি দিয়ে উঠল প্রিয়ার। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এক মুহূর্ত। চোখ বড় বড় করে তাকালো। আকাশের চোখে চোখ রাখতে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এ চোখে সে কখনোই তাকাতে পারবে না। আগেও পারেনি, আজও পারছে না। চোখ সরিয়ে নিল। শরীর ঘেমে ভিজে গেছে। জামাটা আটকেছে শরীরের সাথে। কি সমস্যা? লোকটাও সরছে না কেন? উপর থেকে ধাক্কা দিয়ে সোজা করতে পারছে না। নিজের গায়ে শক্তি পাচ্ছে না। হাত পা অবশ হয়ে গেছে। আকাশ আরেকটু ঝুঁকলো নিচের দিকে। প্রিয়া ইচ্ছে হচ্ছে মাটি খুঁড়ে ভিতরে চলে যেতে। প্রিয়া তাকাতে চাইলে আকাশের দিকে, পারল না। চোখ নামিয়ে নিল। চোখ আটকে গেল সুন্দর শিল্পী আঁকা শিল্পের মতো পেটানো 6 খণ্ড হলো শরীরের দিকে। মনটা ভিতর এক প্রকার ঝড় উঠছে এই অসভ্য মনটাকে। আর এবার আরেকটা কথা বলছে, দুষ্টু কথা বলছে। বা হাত ছোঁয়াতে ইচ্ছে হচ্ছে পেশিগুলোর দিকে। দুহাত আঁকড়ে ধরতে ইচ্ছে হচ্ছে মানুষটাকে। বুকের ঝড় থামানোর তো এই একটা উপায়, মানুষটার মাথাটা বুকের বাঁ পাশে চেপে ধরা। কিন্তু সে তো পাচ্ছে না। কি করবে? প্রিয়ার কাঁদতে ইচ্ছে হচ্ছে। কেন আবার? আকাশ পলকহীন তাকিয়েছে প্রিয়ার দিকে। তির তির করে কাঁপছে পাতলা ঠোঁটখানা। চোখের পাতা বুজে বুজে আসছে। ভুলেও তাকাচ্ছে না তার দিকে। এদিক সেদিক দৃষ্টি রাখার বাহানা করছে। চুলগুলো ছড়িয়ে আছে তার বিছানায়। মেয়েটা আজকাল তাকে বড্ড জ্বালাচ্ছে। এমন করলে বেশি দিন সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। অসম্ভব। সেও তো মানুষ, পুরুষ মানুষ।
দিনের পর দিন প্রিয় নারী যদি সময় অসময়ে কাছে এসে নারীত্ব প্রকাশ করে, সে কিভাবে আটকে রাখবে নিজেকে? দীর্ঘশ্বাস ফেলল, চট করে সোজা হয়ে দাঁড়ালো। উঠে এসো। হ্যাঁ? প্রিয়া কাঁপা কাঁপা বলায় আকাশ দারুণ মজা পেল। মুখে আশাটুকু সযত্নে গিলিয়ে নিল। স্বাভাবিক বলে বলল, বললাম উঠে এসো, নাকি বেডটা পছন্দ হয়েছে, এখানেই থাকতে চাও? প্রিয়া ঝটপট উঠে বসলো। গায়ের ওড়নাটা ঠিক আছে কিনা দেখে নিল। এক হাত ঠিক করে নিল ওড়নাটা। মুখের উপর চুলগুলো আলতো হাতে কানে গুজল। সরুন, রুমে যাব। আমি জোর করে এনেছিলাম নাকি একাই একাই এসেছ? আমি আসলে আকাশ ভুরু তুলে তাকিয়ে রইল। আমি কি? আপনি খেয়েছেন দুপুরে? এ সময় তো বাসায় আসেন না। এসেছেন যখন খেয়েছেন কি না তাই জানতে এসেছিলাম। মিনমিন করে কথাগুলো বলে উঠল প্রিয়া। আকাশের বুকের ভিতর ধকধক শুরু জোরালো হলো। মেয়েটার এতটুকুন খেলে তার কেমন একটা প্রশান্তি লাগছে। এদিক ওদিক তাকালো কিছুক্ষণ, কিছু একটা খুঁজলো বোধহয়। চোখে পড়ল একটু দূরে। পা এগিয়ে শার্টটা হাতে নিল। সোজা হয়ে শার্টটা গায়ে জড়ল। এক মুহূর্তে প্রিয়ার দিক থেকে চোখ সরালো না। প্রিয়া একেবারে লজ্জায় জবুথবু। তবা করছে আর জীবনে এই অসভ্য লোকটা সামনে আসবে না। প্রিয়া উঠে দাঁড়াতে আকাশ সরে দাঁড়ালো। প্রিয়া অবাক হয়ে গেল। কী ব্যাপার? লোকটা আজ এত সহজে আগ বাড়িয়ে যেতে দিচ্ছে। এ লোকের তো অল্প সময়ে নখরাতে মন ভরে না। দ্রুত পায়ে বেরিয়ে যেতে গিয়ে টান পড়ল ওড়নাটা। চোখ বড় বড় করে থমকে দাঁড়ালো প্রিয়া। খপ করে গলার কাছটায় চেপে ধরল। কিছু বলার আগে ঘাড়ের কাছটায় গরম নিঃশ্বাসের অস্তিত্ব পেল। শিরশির করে উঠল পাতলা শরীরটা। পেটের ভিতরে হাজার প্রজাপতি উড়াউড়ি করছে। আকাশ স্পষ্ট মেয়েটার কাঁপন টের পেল। মুখটা প্রিয়ার কানের কাছে নিয়ে হিসিয়ে বলে দিল, শেষ ওয়ার্নিং দিচ্ছি মেয়ে, আমার সামনে হুটহাট করে চুল খুলে একদম চলে আসবে না। আর তোমার ঠোঁট কামড়াকামড়ির স্বভাবটা আপাতত পার্মানেন্ট মালকিনের অধিকারে আমি না পর্যন্ত মুলতবি রাখো। এই লোকটার কোনো কথাই প্রিয়া মাথায় ঢুকাতে চায় না। কি বলে কিচ্ছু সহজে বোঝে না, অথচ হাত পা ছেড়ে দেয় কেমন জানি, শক্তি পায় না হাতে। এই যে স্বাভাবিক একটা কথা বললো, অথচ তার মাথাখানা ঘুরে উঠল কেমন জানি। মিনমিন করে বলে, হ্যাঁ বুঝলাম না। কম যে বোঝো সেটা আমি খুব ভালো করে জানি। তোমাকে জিন্দিগি ভর খাতা কলমের স্বরবর্ণ উচ্চারণ শেখাতেই না হয় হয়। কি আশ্চর্য, সে তাকে স্বরবর্ণ শেখাবে? আজ বাদে কাল হায়ার সেকেন্ডারি পাশ করবে, সে কি স্বরবর্ণ পারে না? লোকটা আসলে জাতা। গাল ফুলিয়ে প্রিয়া স্বরবর্ণ এখন ৩ বছরের ছোট্ট বাচ্চাও জানে। আকাশ বাঁকা হাসল। ঘুরে থাকার দরুন সে হাসি প্রিয়া দেখতে পেল না। স্পষ্ট আকাশের অস্তিত্ব খুব টের পাচ্ছে। আকাশ হাসকিসে বলল, এ উচ্চারণ সে উচ্চারণ নয়, মাখরাজের মতো টানের ব্যাপার, মহা সমস্যা। এখানে আবার মাখরাজ আসলো কোত্থেকে? সে তো মাখরাজও জানে। লোকটা বাংলা নিয়ে এত আগ্রহ কেন হুট করে? আপনি কি বাংলা নিয়ে পড়াশোনা করছেন? আকাশ প্রিয়ার বোকামি বুঝল না তো। তবে ম্যাডাম, এই টানটা শিখতে বাংলা নিয়ে ডিগ্রি থাকা লাগে না। যে আপনাকে শেখাচ্ছে তার পারফরমেন্সের ব্যাপার থাকে। তাছাড়া সময়ে এলে শব্দ আপনা আপনি উচ্চারণ হয়, চাপ নেই। ও খুব, তুমি বুঝবে, উচ্চারণ করা হয়নি তোমার মুখ থেকে এখনো। প্রিয় মনে প্রাণে বোঝার চেষ্টা করছে কথাগুলোর মানে। মেজাজ খারাপ আছে। তাকে পড়াশোনা নিয়ে খোঁটা দিচ্ছে। কি যাতা বলছে, আমাকে অশিক্ষিত মনে হয়? বললাম বললাম তো টানের ব্যাপার আছে বিষয়টা। প্রিয়া আবার মুখ বাঁকালো, গলার আওয়াজ দৃঢ় করলো খানিকটা। সেখান দেখি আকাশ শব্দ করে হেসে ফেলতে ইচ্ছে করছে। খেপেছে নাকি আমাকে পাগলা কুকুরে কামড়েছে? এই ক্লাসের জন্য টাইমিংয়ের দরকার। যেখানে সেখানে দাঁড়িয়ে সেখানে যায় নাকি? আমাকে হার্ট অ্যাটাকের কারণ হতে চাও নাকি? এই কি কথা? এখানে হার্ট অ্যাটাকের সম্পর্কেই? আপনার থেকে ভালো উচ্চারণ পারবো আমি। সাবাস, এটাই তো দরকার। প্র্যাকটিস করতে শিখো বোকা পাখি। যেদিন পড়া ধরার ঠিক ধরবো, তারপর ডেইলি তালিম দেওয়া হবে। ওড়না ছেড়ে দিল। ঘাড়ের উপর থেকে নরম নিঃশ্বাস সরে যেতে হাঁপ ছাড়ল। থ হয়ে দাঁড়িয়ে গেল। যাও খেয়ে নাও। প্রিয়া দাঁড়াল না, টালমাটাল পায়ে বেরিয়ে এলো রুম থেকে। আকাশ শব্দ করে দরজা আটকালো। এবার শব্দ করে হেসে ফেলল আকাশ। মেয়েটা তার সামনে আসলো জব্দ হয়ে। দারুণ লাগে তখন। প্রিয়া খেতে নামলো না। এত কিছুর পর খাওয়ার ইচ্ছাটাও থাকে।
ইস, কান দিয়ে গরম ধোঁয়া বেরোলো। পড়াশোনা তো লাঠে উঠেছে এই অসভ্য লোকটাকে জন্য। এমন চলতে থাকলে পরীক্ষায় 5 নম্বর তোলা মুশকিল। এক্সাম হলে প্রশ্নের বদলে এই লোকটার মুখ ভেসে আসবে, অক্ষরগুলো নড়াচড়া শুরু করবে। 100% সম্ভাবনা আছে তার। এই ভূত আপাতত কিছুদিনের জন্য মাথা থেকে না নামালে সব কিছুর 12টা বেজে যাবে নিশ্চিত। ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। খালি মাথায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিমেষে শরীর ভিজিয়ে দিতে সক্ষম। সে সেই বৃষ্টিতে 2 ঘন্টা যাবৎ হাঁটছে। আকাশের সাথে কথা বলার পর রেস্তোরাঁ থেকে বেরিয়ে হেঁটেই যাচ্ছে। গায়ে ডার্ক ব্লু কালারের একটা চুড়িদার, মাথার চুলগুলো আলগা করে বেনি করে রাখা। বৃষ্টির তোড়ে জামাকাপড় ভিজে একসার। গাড়ির তীব্র হর্নে চমকে তাকালো সে। প্রায় মাঝ রাস্তায় চলে এসেছে সে। এতক্ষণ ঘোর কাটল তার। রাস্তায় কিনারায় যাত্রী ছাউনি ছিটে বসলো। হাতের ঘড়িটার দিকে তাকালো, বিরক্তিতে কপাল কুঁচকে আসলো। ঘড়িটা বন্ধ হয়েছে। নিশ্চয়ই বৃষ্টির পানি ঢুকছে। মনটা খারাপ হয়ে গেল সাথে সাথে। ঘড়িটা গত জন্মদিনে প্রিয়া গিফট করেছিল। বোনটা বারবার করে বলে দিচ্ছে, যতই হোক না কেন, যত দামি ঘড়ি আবার কিনুক না কেন, উপহার পাক, এটা যেন তার হাত থেকে কখনো খোলে না। মেয়েটা তার স্কলারশিপের টাকা দিয়ে কিনে দিয়েছিল কি না, ঘড়ির দোকানে নিয়ে ঠিক করে ফেলতে হবে। প্রিয়া জানলে নিশ্চয় মন খারাপ হবে। ঘড়িটা হাত থেকে খুলে ব্যাগে রেখে দিল। ব্যাগটা ওয়াটারপ্রুফ হয়, পানি যায় না। ব্যাগ হাতে ফোনটা বের করে সময় দেখে নিল। 3:30 বাজে। এতক্ষণ খেয়াল ছিল না অনেক। এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে অনেকক্ষণ ভেজার ফলে। প্রিয়া কল ভেসে উঠতে তাড়াহুড়ো করে কল ব্যাক করলো শিয়া। অনেকক্ষণ আগে বেশ কয়েকবার কল এসেছে, কেন, দরকার কিনা। 2বার রিং হতে কল তুলল প্রিয়া। জানালো রিমির বাসায় যাওয়ার জন্য কল করেছিল। বোনের সাথে কথা শেষ করে ফোনটা ব্যাগে ঢুকিয়ে রেখে 2 হাতে সিটে রেখে বসলো শিয়া। দীর্ঘশ্বাস ফেললে একটা। বৃষ্টির গতি বেড়েছে, সাথে বাতাসও। রাস্তায় খুব একটা গাড়ি ঘোড়া চোখে পড়ছে না। এই রাস্তাটা এমন, রাস্তা বললে ভুল হবে, এই এলাকাটাই এমন। আজ সারাদিন অফিসে গেল না, এর কৈফিয়ত কী দিবে? যাও দেবে, সে দিতে হবে অয়নের কাছে। বুকের ভেতরটা চিনচিন করে উঠল। চোখের সামনে ভেসে উঠল পুরনো ছবিগুলো। কি দারুণ ছিল সেই মুহূর্ত। এক জীবনে এত সুখ তার কপালে আসবে কখনো কল্পনা করেনি সে। আর না তো কল্পনা করেছিল যেটা শেষে ঘটেছিল। সেদিনের পর জীবনটা বদলে গেল কেমন একটা। বাবা মা তাদের 2 বোনের নিরাপত্তার কথা ভেবে চলে আসলেন এখানটায়। যোগাযোগ বন্ধ করলেন পুরনো সবার সাথে। সে নিজেও আর না করেনি তখন। না করার মুখ তার ছিল না। তার ভালোবাসা অন্ধ বিশ্বাস যদি তার বোনটার গায়ে কলঙ্ক লেগে যেত, কী করে ক্ষমা করতো সে নিজেকে? বাচ্চা ছিল তখন প্রিয়া। ওই দিনের পর মানসিক ট্রমাতে অয়নকে এক প্রকার ঘৃণার খাতায় ফেলে দিয়ে ভুলতে চেয়েছিল সে। কিন্তু শিয়ার চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি কোলের উপর পড়ল। আকাশের কথাগুলো একদম ফেলে দেওয়ার মতো নয়। সে মুখে যতই না করুক, তার মন তো অন্য কথা বলে সবসময়, একদম উল্টো কথা। মনের বিচারে সে অয়নকে ভুলতে পারেনি, না তো ঘৃণা করতে পেরেছে। সত্যি তো তার মন বলেছে যা হয়েছে বা যা দেখেছে সবটাই মরিচকে ছিল। কিছু একটা চোখে পড়েনি, কি সেটা? সে আর 2 হাতে মুখ চেপে ধরল, চোখের পানি মুছে ফেলল, জোরে জোরে শ্বাস নিল। যা নিজের চোখের দেখেছে সেটা অবিশ্বাস করবে সে। পর মধ্যে আবার মন একই কথা বলল, সেটা যদি মরীচিকা হয় তাহলে নিজের চোখে দেখা না দেখার কী সম্পর্ক? চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে তার। কী করা উচিত? কাকে বলা উচিত তার? এ পরিস্থিতি কী সিদ্ধান্ত? এত বছর সে এক বিন্দু বেরিয়ে আসতে পারেনি ওই সম্পর্কটা থেকে। একটা সময় যখন অয়নের প্রেমে বিয়ের কথা কানে এসেছিল, সেদিন দারুণ খুশি হেসেছিল সে। দুঃখের হাসি, হেরে যাওয়ার হাসি, ঠকে যাওয়ার হাসি। ভেবেছিল সেও এক না একদিন বেরিয়ে আসবে সব থেকে। বাবা মা বিয়ের জন্য চাপ দিলেও সে সময় নিয়েছিল বাবা মার কাছে। আর সবটা আবার ধোঁয়াশা। অয়ন বিয়ে করেনি, আবার তার কাছে এসেছে ক্ষমা চাইতে, ফিরিয়ে নিতে। অন্য কোনো নারী ছিল না। এসব কী হচ্ছে তার সাথে? সে উঠে দাঁড়ায়, পা টলমল করে ওঠে। সারাদিন না খাওয়া, তার উপর এত মানসিক আর শারীরিক চাপ। বড্ড ক্লান্ত লাগে আজকাল। বাবা মা চলে যাওয়ার পর তো আরও। আগে
তাও সারাদিনের ক্লান্তি শেষে মায়ের কোলে মাথা রাখতে পারত দু বোন। এখন সে একা হয়ে গেছে একদম। প্রিয়াটা এখনো ছোট, ইমমেচিওর। তার সামনে তার জীবনের এত বড় লড়াই, তার মধ্যে নিজের তিক্ত ব্যক্তিগত সমস্যা। মেয়েটাকে জড়াতে চায় না সে। একটা রিক্সা রেখে উঠে পড়ে শিয়া। আগে অফিসে গিয়ে একবার সবটা ম্যানেজ করবে, তারপর বাসায় ফিরবে। কি সমস্যা? চোখে কি মাথা খেয়েছে নাকি? পায়ে পাড়া দিলেন কেন? একটা মেয়ের তীক্ষ্ণ চিৎকারে চমকে উঠল রাতুল। এ কি মেয়ে? একটা ভুলে পায়ে না হয় একটা পাড়ায় লেগেছে, এভাবে চিৎকার করে গিয়েছে। তবে মুখে সেসব কিছু বলল না। হুড়মুড় করে একটু দূরে সরে গেলে বিনয় নিয়ে ঘুরে তাকালো ক্ষমা চাওয়ার জন্য। সরি আপু, আমি আসলে। রাতুলের কথা শেষ হওয়ার আগে আবার মুখ ঝামটা দিয়ে আত্মনাদ করে উঠল মিঠা। কি সরি? হ্যাঁ, কি সরি? হ্যাঁ, আমার নতুন জুতোটা দিলেন তো কাদায় মাখামাখি করে। রাতুল অগ্নিদৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে কোথায় একটা দেখেছে, কোথায় দেখেছে মনে করতে পারছে না। দেখতে মায়াবী একটা মেয়ে, শ্যামলা গায়ের রং, তবে অসম্ভব মায়া চোখে মুখে। আমি সত্যি সরি, একদম দেখিনি। তা দেখবেন কেন? রোদ নাই, তাও চোখে তো দিয়ে রেখেছেন এত বড় একটা ঢাকনা। আজব মানুষজন। রাতুল অবাক হয়ে দেখছে মেয়েটাকে। একটা মেয়ে নাকি আর কিছু? এত অল্প একটা বিষয় নিয়ে এভাবে কথা শুনছে। আচ্ছা তাহলে আর কি, চলুন একটা জুতা কিনি। এবারও কথা শেষ দিল না রাতুলে। কথার মাঝখানে তেতে উঠল মেয়েটা। আমাকে ভিখারি মনে হয়? আরে আমি সেটা কখন বললাম? বলেছেন 100 বার বলেছেন। মুখে না বললেও মনে মনে বলেছেন। বাহ, মনেও পড়ো দেখছি। যেটা বলিনি সেটাও বুঝেছ, যেটা মনের মধ্যে নেই সেটাও বানিয়ে বানিয়ে বুঝেছ। কোমরে হাত দিয়ে চোখ গরম করলে মেয়েটা। আপনারা বড় লোকরা একটা জাতা, গাড়িতে চলাফেরা করেন সবসময়, পায়ে হেঁটে চলার মানুষদের সমস্যা বুঝবেন কী করে? আর না তো বোঝেন কীভাবে নিজেদের হাঁটাচলা করা উচিত। অথচ অথর্ব এক একজন গাড়ি থেকে নামেন আরেকজনে পায়ে পাড়া দেওয়ার জন্য। রাতুল ভারী অবাক হচ্ছে মেয়েটার পায়ে পা দিয়ে ঝগড়া করা দেখে। এতটুকুন একটা মেয়ে, কত বয়স হবে? 17-18। অথচ ঝগড়ার স্কিল গ্রামের ঝগড়ুটে বয়স্ক মহিলাদের মতো। নাক টিপলে দুধ বেরোয়। তোমার মত কত বড় আমি আন্দাজ করছো? বললাম ভুল হয়ে গেছে, তারপরে ঝামেলা করছো। কে বাচ্চা? কাকে বাচ্চা বলছেন? আমি মোটেও বাচ্চা নেই। বাচ্চা নও তাহলে এমন ছেলে মানুষের মতো ঝগড়া করছো কেন? মেয়েটার চোখ চলমল করে উঠল। পানি জমে গেছে তাতে। রাতুল অপ্রস্তুত হলো। কেঁদে ফেলবে নাকি এবার মেয়েটা? কি সমস্যা? কি বললো এমন সে? যা বলার তো মেয়েটাই বলেছে। আর সে এতটুকু বলাতে চোখে পানি এসে গেল। মেয়ে মানুষের এই এক সমস্যা। আরে মহা সমস্যা তো। আমি তো বকিনি তোমাকে, দোষ আমার। স্বীকার তো করলাম। বাচ্চা নও তুমি, হয়েছে এবার? আমার সরি, দেখে হাঁটা উচিত ছিল আমার। রাতুল এর বারবার সরি বলায় মনটা এবার নরম হলো বোধহয়। মেয়েটার নাক টানলো, এক হাতে চোখ মুছল। ঠিক আছে, একসেপ্ট করলাম সরি, কিন্তু দোষটা কিন্তু আপনার। রাতুল হেসে বলল, ঠিক আছে আমার দোষ, বললাম তো। মেয়েটা নিজেও হাসলো এবার। অল্প রেগে যাওয়ার স্বভাব থাকলেও যা হয় আর কি, এত রিয়্যাক্ট করার মতো আসলে কিছু হয়নি। রাতুল ঘুরে নিজের গাড়ির দিকে যেতে কি একটা ভেবে ঘাড় বাঁকিয়ে দেখলো একবার মেয়েটাকে। হাতে দুটো দিস্তা খাতা, নর্মাল কামিজ সালোয়ার, আর মাথায় সুতির ওড়না দেওয়া। এদিক সেদিক তাকাচ্ছে বারবার, যথাসম্ভব রিকশার জন্য অপেক্ষা করছে। আকাশের দিকে তার তাকালো রাতুল, যে কোনো সময় ঝুম বৃষ্টি নামলো বলে। মেয়েটার হাতে ছাতা নেই। এগিয়ে আসলো মেয়েটার দিকে। কিছু মনে করতে না চাইলে লিফট দিতে পারি? চিনি না জানি না, আপনার লিফট নেব কেন আমি? রাতুল কপাল কুঁচকে এলো। মেয়েটা বড্ড খ্যাটখ্যাট করে, স্বভাবই এমন, এটা সে খুব টের পাচ্ছে। তবে মেয়েটাকে তার মন ধরেছে। কথায় কথায় এমএ ঝগড়া করবে, পায়ে পা দিয়ে করবে। তার নিজের সাথে এমনই মেয়ে যাবে। কথায় লড়াই না হলে সে আবার কিসের কাপড়? মনে মনে খানিক হাসলো, মুখে বলল, তুমি একটা মেয়ে। সন্ধ্যা হয়ে আসছে, ফাঁকা রাস্তা, তার উপর বৃষ্টি নামলো বলে তোমার কাছে আবার ছাতাও নেই। মেয়েটা চোখ তুলে তাকিয়ে রইল। তো পায়ে ভুলে পা দিয়েছি ঠিকই, কিন্তু মানুষটা খারাপ নেই, মেয়েদের সম্মান করতে জানি। উঠে এসো, পৌঁছে দিচ্ছি। মেয়েটা তাকিয়ে রইল কিছুক্ষণ, তবে এসো উঠলো গাড়িতে। নাম জানা হলো না তোমার? নাম দিয়ে কী কাজ? বিপদে একবারই সাহায্য চাইছেন, আমি তো চাইনি।
লিফট দিচ্ছেন, পৌঁছে দিলে ঝামেলা শেষ। তবুও নাম তো বলতে বাধা নেই। বাই দ্য ওয়ে, তুমি বলতে না চাইলেও আমার সমস্যা নেই। আমার নাম রাতুল, নাহিয়ান মির্জা রাতুল। মেয়েটা একবার তাকালো রাতুলের দিকে। মানুষটাকে রেগে গিয়ে এমন ব্যবহার করা উচিত নেই। ভালো মানুষের মনে হয়। সোজা হয়ে বুকের বাঁ পাশে হাত গুজলো, গলা ঘেঁষে পরিষ্কার করে নিল খানিকটা। আমার নাম আতিয়া জাহান রিমি, সবাই রিমি ডেকে। রিমি, সুন্দর নাম। কোন ক্লাসে পড়ো তুমি? কথাটা জিজ্ঞাসা করতে আবার দাঁতে জিভ কাটল রাতুল। ক্লাসের কথা আবার না খেপে যায় এবার। তবে রিমি এবার কিছু বলল না, স্বাভাবিক গলায় বলল, এইচএসসি দিব। রাতুল হেসে ফেলল। ঠিক ধরেছিলাম। কি? আমার থেকে বয়সে ছোট তুমি, তাই আর কি। রিমি রাখতে গিয়েও লাগলো না। আপনার বয়স কত? রাতুল আর চোখে তাকালো একবার। রিমি তার দিকে তাকিয়েছে। 28। ও ব্যাপার না। রাতুল ভুরু তুলে তাকালো। কি ব্যাপার না? রিমি অপ্রস্তুত হলো খানিকটা। মানে তেমন বড় নন আমার থেকে, তাই বললাম আর কি। মাত্র 10 বছর। এ আবার কি? রাতুল হতভম্ব হয়ে গেল। এবার বলে কি, 10 বছর বড়কে বড় মনে হয় না? মুখে আর কিছু বলল না। বাসার সামনে আসতে থামতে বলল রিমি। গাড়ি নেমে এগিয়ে আসলো। থ্যাংক ইউ। বাসা আসতে বলবে না? ছেলে মানুষ বাড়িতে নিয়ে এসেছে দেখলে আম্মু আমাকে বের করে দিবে আর কি। রাতুল হেসে বলল, ইটস ওকে বাই। রিমি নিজেও হেসে চলে গেল বাসার ভিতর। ঘুরে তাকালে দেখতে পেত রাতুল কি মুগ্ধ চোখেই না তাকিয়েছে তার দিকে। সময় স্রোত পার হয়ে গেছে প্রায় 2 মাস। তবে এখানকার এলাকার বৃষ্টি কমেনি খুব একটা। সকাল বিকেল অভিমান করে বর্ষা নামার প্রকৃতির বুকে। রোদের দেখা পাওয়া যায় কালভদ্রে। বৃষ্টির অভিমান ক্ষেত্র বিশেষে কমতে দেখা গেল কিছু মানব মনের অভিমান বোধহয় সম্পর্কের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। সম্পর্ক অনুভূতি মুখে মুখে ভীষণ জোর দিয়ে অস্বীকার করা যায়, কিন্তু নিজের মনকে কোনো জোরে আটকে রাখা যায়? যায় কি? হয়তো ক্ষণিকের জন্য দমিয়ে রাখা যায়, মুছে ফেলা বোধহয় যায় না। প্রিয়া গতকাল এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। আপাতত পুরো দমে কয়েকটা দিন পড়াশোনা থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করছে। যদিও সামনে ভর্তির পরীক্ষা অপেক্ষা করছে, তবে বোনকে রেখে দূরে যাওয়ার ইচ্ছা বা আগ্রহ কোনোটাই নেই তার। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও পরীক্ষা দেওয়ার কথা ভাবতে পারছে না সে। সে যথারীতি সকালে গেছে অফিসে। মেয়েটা আজকাল একদম চুপ থাকে। চোখে মুখে কেমন একটা দেখায় সবসময়। চোখের নিচে কালি পড়া। প্রিয় ভেবে পায় না এত চাপ নেওয়ার দরকারটাই বা কি। এত চাপের চাকরি সে থোড়াই করবে। আরামে জানলার পাশে সোফায় গা এলিয়ে দিল প্রিয়া। একটাই জীবন, এত চাপ নেওয়ার মানে হয় নাকি? দু হাতে ফোন উঁচু করে মুখের উপর ধরে চাপাচাপি করছে। রিমিটাকে বারবার বলছে আজকে আসতে, অথচ দেখো বেলা 11টা, অথচ আসার নাম নেই। কয়েকবার কল দিলে পাওয়া গেল না। প্রিয়া ভয়াবহ রাগ হচ্ছে। বেয়াদব মেয়েটা নিশ্চিত ঘুম থেকে ওঠেনি এখনো। কত গল্প জমে আছে এই 2 মাস পড়াশোনার চাপে, এক প্রকার নাও খাওয়া ভুলেই গিয়েছিল সে। জীবনে সে পড়াশোনা ব্যতীত কারো মতো আর কিছু আছে সেগুলো মনে করার সময় পেত না। তবে সব কিছুর মধ্যে একজন মানুষকে কখনো ভুলতে পারেনি। সে কথা মনে পড়তে মুখে একরাশ হাসি খেলা গেল। একা একা হাসতে লাগলো মানুষটার কথা মনে পড়তে। এই 2 মাসে হাতে গোনা কয়েকবার সামনে পড়েছে মানুষটার। লোকটা কেমন জানি পাত্তা দিতে চাইছে না তাকে। এই যেমন গত সন্ধ্যায় সে নিচে কফি আনতে যাচ্ছিল, সিঁড়ির গোড়াতে যেতে চোখে পড়ল আকাশ উপড়ে আসছে। সে নিজেও একটু অপ্রস্তুত হয়ে গেল, কারণ তার গায়ে এই মুহূর্তে ওড়না নেই। কারণ বারবারের মতো সে ভেবেছিল বাসায় কেউ নেই এ সময়। তবে বরাবর এর মতো ধারণাকে বুড়ো আঙুল দেখে এই লোক অসময়ে এসে হাজির। প্রিয়া প্রকার দৌড় নিবে, কিন্তু ভাবতে ভাবতে খেয়াল হলো আকাশের নজর তাকালো তার দিকে। যা দেখে ফেললো তো এই অবস্থায়। এখন দৌড়ে দেওয়াটা বোধহয় বেশি লজ্জার হবে। ঠায় দাঁড়িয়ে রইল মূর্তির মতো। কি আশ্চর্য! আর ভুলেও তাকালো না। পাশ ঘেঁষে চলে গেল। সেই মাতাল করা পারফিউমের ঘ্রাণ তাকে এলোমেলো করে দিয়ে গেল। অথচ ফিরেও তাকালো না তার দিকে। কি পারফিউম ব্যবহার করে লোকটা? জানতে হবে। একদিন ঘরে লুকিয়ে গিয়ে দেখবে। নিশ্চয় খুব দামি। ঘ্রাণ কেমন ড্রাগ ভাইব দেয়। প্রিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল।
লাস্ট 2 মাস হলো আকাশের সাথে তার কথা হয় না। সেই যে তার রুমে গিয়েছিল, তারপর নিজেও দূরত্ব বজায় রেখেছে লজ্জায়। তবে লোকটার ব্যাপার কি সেটা বুঝতে পারছে না। মুখ ভেঙচি কেটে নিচে নেমে গেল সে। বর্তমান প্রিয়া ফিরে ফিরে এলো প্রিয়া। এখন পরীক্ষার চাপ নেই। মানুষটার মনের ভিতরে ঢুকতে হবে। কি আছে সেটা না জানা অবধি শান্তি নেই। কামিন। দরজা ছিঁড়লে আকাশের রুমে ঢুকলো রেদওয়ান, রাকিব আর রাতুল। গিয়ে এক এক করে বসলো আকাশের ডেস্কের সামনে রাখা চেয়ারগুলোতে। আকাশ ল্যাপটপ বন্ধ করে নিজের ঘুরে বসলো বন্ধুদের দিকে। রিয়ান, ও দাদির অবস্থা আবার খারাপ, একটু আগেই বাড়িতে গেল। আকাশ মাথা নাড়ে। রিয়ান অবশ্য তাকে বলেছিল 2-1 এর মধ্যে বাড়ি যাবে। হ্যাঁ রে আকাশ, সৌমির কল রিসিভ করিস না কেন বলতো? মেয়েটা আমাকে কল করে পাগল করে ফেলে। রে ধরনের কথায় কোনো হেলদোল দেখা গেল না আকাশের। আকাশ রেসপন্স না করে আবার কাতর গলা বলল, দেখ ভাই, কলটা ধরিস, সময় সময় আমাকে জ্বালায়। আমার তো ঘরে বউ আছে রে ভাই। রাকা এমনি উঠতে বসতে সন্দেহ করে। তার মধ্যে সৌমির সন্ধ্যা পেলে সংসারটা আমার আর টিকবে না, বিশ্বাস কর। এখনও বউ ঘরে তুলি নেই। বিয়ে করেও শ্বশুর শালা তুলে দিচ্ছে না বউটাকে। এই এর সোজা ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিবে। আকাশ নির্বিকার চোখে তাকালো রেদনের অসহায় মুখের দিকে। আমি যেমন ধরি না, তোরাও ধরবি না, ব্যাস, ঝামেলা কিসের? অত সোজা? ওর বাপ যে আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার, ভয় পাই আমি। আকাশের বোধহয় কথাটা পছন্দ হলো না। কপাল কুঁচকে তাকালো। রাবিশ, আমার বেস্ট ফ্রেন্ড হয়ে তুই এসব ছোটলোকের বিষয়ে ভাবিস? আকাশ এহনাসের কোম্পানি ওর বাপার টাকায় চলে। রেদন ঠোঁট উল্টালো। সাপাই দিতে দিতে বলল, সেটা কখন বললাম? লোকটা ডেঞ্জারাস কিনা, মেয়ের শোকে আবার কি না কি করে ফেলে। তাচ্ছিল্যে হাসি আসলো আকাশ। আমি থাকতে ওইসব চুনিপুটি আমার ফ্রেন্ড বা কোম্পানি কোনো কিছুই করতে পারবে না। নেহাত বাবার বন্ধু, তাই সম্মান করি। যদিও উনি সম্মান না পাওয়ার মতো কিছু করেননি। ওনার মেয়ের দোষ ওনার উপর চাপিয়ে সম্পর্ক খারাপ করতে চায় না, জাস্ট ইগনোরার। রেদন মাথা জাগায়। যদিও সে খুব ভালো করে জানে সৌমি কল দিলে সে ধরবে। আকাশের মতো সাহসী সে না। মেয়ের বাপ যেমন ডেঞ্জারাস, মেয়ে তার 10 কাঠি উপরে। আকাশের জন্য পাগল দিওয়ানা যাকে বলে। তাদের ভার্সিটি ব্যাচমেট ছিল, গায়ে পড়া স্বভাবের মেয়ে যাকে বলে। কতজনের গায়ে পড়ে আবার কত জায়গায় উঠে গেছে তার কোনো হিসাব নেই। মেয়ে আকাশের পিছনে হাত ধুয়ে পড়েছে। তবে মেয়ের বাপ বোধহয় অয়ন ভাইয়ের সাথে মেয়ের সম্পর্ক বানাতে চায় কিছু একটা। তাতে যে সমীর খুব একটা আপত্তি তা নেই। সে হয়তো তাতে বেশি খুশি। দুটো হ্যান্ডসাম ভাইকে একসাথে পাওয়ার পরিকল্পনা তার মধ্যে দেখতে পাওয়া যায়। তারা সবাই সেটা টের পায়, শুধুমাত্র আকাশ অয়নের পরিবার এর মানুষ ছাড়া। সৌমি মেয়েটা গিরগিটির মতো রং পাল্টায়। আকাশের বাবা চাচার কাছে এমন সুশীল মেয়ে আর দুটো হয় না। তার কারণও অবশ্য সৌমির নিখুঁত অভিনয়। আকাশ অয়ন 2 ভাই কেউই মেয়ের দিকে ভুলেও চোখ তুলে তাকায় না। তখনই মেয়েটা পরিবারকে বশ করছে। আর তারপরেও মেয়েটা আদা জল খেয়ে লেগে আছে আকাশকে কাছে পেতে। দরজায় আবার কড়া নাড়ার শব্দে নড়েচড়ে বসলো সবাই। ভদ্র হয়ে যাকে বলে আর কি। অফিসের কোনো এমপ্লয়ি এসে যদি বসেদের এমন চ্যাংদোলা অবস্থায় দেখে, বিষয়টা নিশ্চয় ভালো দেখবে না। দরজা ঠেলে অয়ন ভেতরে আসলো। সবাই এবার স্বাভাবিক হলো। এসো, তোমাকে আজকাল দেখাই যায় না। অয়ন হালকা হাসলো। এসে বসলো ভাইদের পাশের চেয়ারটায়। তো ওদের তো দেখা পাওয়া যায় না, একা আমার দোষ? আকাশ মাথা নাড়ে। তোমার উচিত নয় কি আমাদের সময় দেওয়া? এখানকার প্রজেক্টটার আগ্রহ তোমার বেশি ছিল। ইনফ্যাক্ট আমাদের টেনে হিস্ট্রি তুমি নিয়ে এসেছিলে। ভাইয়ের কথায় শব্দ করে হেসে উঠল অয়ন। সত্যি তো, শেয়ার খোঁজ পেতে এখানে এসেছিল সে। শেয়ার কোম্পানির সাথে ডিল করে সব তারই প্ল্যান। আকাশ ভাইয়ে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। ভাই ঠিক কী কারণে এত আগ্রহী ছিল এখানে আসার, সবটা সে জানে। মন দমে আসে তার হুট করে। শেয়ার সাথে যেমন তেমন রয়েছে সবটা। দুজনে যেন চুক্তি নিয়েছে একে অপরকে এড়িয়ে চলে। দীর্ঘশ্বাস ফেলে তাকায়। অয়ন বাকি রাকিবদের সাথে গল্প করতে ব্যস্ত।
আকাশ তাকিয়ে রয় ভাইয়ের দিকে। এখানে আসার পর এই 3 মাসে অন্যরকম হয়ে গেছে একদম। আগে সে হাসি খুশি প্রাণোচ্ছল মানুষটা আর নেই। অয়নের দরকারি মিটিংয়ে ডাক আসতে উঠে চলে গেল। এক কাজ করলে হয় না আকাশ? রাতুলের কথায় সবাই ফিরে তাকালো ওর দিকে। আকাশ ভুরুস তুলে শুধল, কী কাজ? রাতুল বিজ্ঞের মতো পায়ের উপর পা তুলে সোজা হয়ে বসলো। ধরে বেঁধে অয়ন ভাইয়ের শিয়ের বিয়ে দিদি। একবার কবুল বললে আর পালাবে না। বাসর ঘরে আটকে দেব। মারামারি করতে করতে 2 মাস পর শুনবো আমরা মামা চাচা হচ্ছি, আমাদের ভাতিজা ভাতিজি হচ্ছে, এদের ঝামেলা মিটে যাবে কেমন বুদ্ধি। একদমে বলে রাতুল মহা আগ্রহ তাকিয়ে রইল বাকিদের মতামত জানছে। আকাশ বিরক্ত চোখে তাকালো। রাকিব চারটি মারল একটা রাতুলের মাথায়। বলদ কোথাকার, অতই সোজা সব উজবুক। রাতুল প্রতিবাদ করলে সাথে সাথে আলবাত সোজা। একবার বাসরে ঢুকলে সব কপট কপিতা পুরনো চিত্রে লোপ পায়। পুরনো কোনো তারা নিজেদের কথায় আছে কি করবে সেটাই তো ভুলে যায়। আকাশ হতাশ চোখে তাকিয়ে রয় গাধাটার দিকে। রেদওয়ান দাঁত খিচিয়ে উঠে রাতুলের দিকে। তো তোর কয়বার বাস রয়েছে? ওটাই তো সমস্যা, হচ্ছে না তো একবারও। আকাশ মাথা নাড়ে হতাশায়। সব কয়টার মাথায় খালি উল্টো পাল্টা চিৎনা। তার মধ্যে এই গাধাটার মাথা একটু বেশি। তবে একটা জিনিস খেয়াল করছিস, তোরা করছিস কি না, এরা দুজনে কেমন জানি আগের থেকে নরম হয়ে গেছে। মানে আগে যেমন একে অপরের দিকে এমনভাবে তাকাতো দেখে মনে হতো হায়না শিকারের দিকে তাকাচ্ছে, এখন তেমন হয় না, কেমন একটা সফট সফট করে তাকায়। রাতুলের কথাটা স্বীকার করতে পারল না কেউ। সত্যি তো, আকাশ নিজেও খেয়াল করছে। এক প্রকার খুশি হয়েছে। সেদিন তার কথাগুলো শিয়ের উপর প্রভাব পড়েছে কিছুটা, সেটা সে বুঝেছিল। হ্যাঁ রে আকাশ, ওদের মারামারির চক্করে তুই প্রিয়াকে কবে জানাবি সব? ওর তো এক্সাম শেষ, এখন অ্যাপ্রোচ করে ফেল। রাকিবের কথায় উদার চোখে তাকায় আকাশ। তার জীবনটা পেঁচাচ্ছে দিনকে দিন। মাথায় এলিয়ে বসে চেয়ারটায়। এখন না, মেয়েটা বড্ড অস্থির প্রকৃতির, সারাদিন ছটপট করে থাকে। সামনে অ্যাডমিশন রয়েছে, এখন কিছু ইশারা দিলে আবার পড়াশোনা থেকে বেঁকে বসবে। আগেরবার দেখিসনি, আর কটা মাস যাক, ততদিনে পাখি উড়ে না যায়। আকাশ চোখ গরম করে তাকায় রাতুলের দিকে। ভুল কি বললাম? মেয়েটা বড় হচ্ছে, এই বয়সে মেয়েদের মনে হাজার একটা চিন্তা ভাবনা আসে, আগ্রহ জন্মে, মন নরম থাকে। কতদিন রেসপন্স না পেয়ে একা একা অপেক্ষা করবে মেয়েটা? অন্য কাউকে ওর জায়গায় মানে জায়গা করে নেওয়াটা কি খুব অসম্ভব? আকাশ চুপ করে রইল। রাতুলের কথাগুলো সে নিজেও ভেবেছে। এই 2 মাসে 1000 বার এ কথা মাথায় এসেছে, কিন্তু ভালোবাসার উপর বিশ্বাস রয়েছে। প্রিয়াকে সে যতটা চিনেছে এত সহজে বদলে যাওয়ার মেশে নয়। তবু সত্যি তো, তার দিক থেকে কোনো আগ্রহ না দেখলে মেয়েটা বা কোনো যুক্তিতে অপেক্ষা করে বসে থাকবে? এদিকে প্রিয়ার পড়াশোনাটা ছাড়া শিয়া অয়ন ভাইয়ের বিষয়টা সমস্যা সমাধান না হওয়া আরও একটা কারণ। শিয়া বিষয়টা জানতে পারলে মোটেও ভালোভাবে নেবে না, ভুল বুঝবে। আকাশ 2 হাতে মুখ ডলে স্থির দৃষ্টি রেখে শূন্যে। আর একটু সময় নিব তবু আমি, আর কটা দিন যাক। তাছাড়া চোখের সামনে তো আছে। এত সহজে আকাশ এহনাদ চৌধুরী তার জিনিস তার চোখের সামনে থেকে অন্য কাউকে নিয়ে যেতে দেবে কীভাবে দেয়? ক্লায়েন্ট মিটিং শেষ করে কিছু প্রয়োজনীয় কাগজপত্র ঘেঁটে দেখছে শিয়া। তার সোজাসুজি টেবিলের অপর পাশে চেয়ারে বসেছে অয়ন। শিয়াকে দায়িত্ব দেওয়া হচ্ছে কিছু ইনফরমেশন তাদের ফাইলে অ্যাড করতে। বাকিরা মিটিং শেষ করে বেরিয়ে গেছে রুম থেকে বেশ কিছুক্ষণ আগে। পুরো রুমে এখন তারাই দুজন মাত্র। সে প্রচণ্ড জড়তার সাথে কাজগুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছে। এমন মুহূর্তগুলি হচ্ছে ভয়াবহ রকমের এম্বারেসিং মোমেন্ট। না স্বাভাবিক হয়ে বসে থাকা যায়, আর না তো ছুটে পালানো যায়। অয়ন তখন থেকে শিয়ের কাচুমুচু ভাব ভঙ্গি লক্ষ্য করছে। ঠোঁটের কোণে হাসি এসে মিলিয়ে গেল সাথে সাথে। মেয়েটার জড়তা সে স্পষ্ট বুঝতে পারছে। মাথা নিচু করে সেই যে লেখা শুরু করেছে, একটা বারের জন্য মুখ তুলে তাকাচ্ছে না অয়নের দিকে। এসির নিচ থেকে কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ছে। অয়নের দারুণ হাসি পাচ্ছে। তার অভিমানীটাকে কি মায়াবী লাইন লাগছে। পেছনে খোপা করা চুল, মুখের উপর একগোছা ছোট ছোট চুল ওলাড়ি করছে, বারবার ঠোঁট ভিজাচ্ছে, চেষ্টা পেয়েছে বোধহয়। অয়ন পানির গ্লাসটা এগিয়ে দিল শিয়ার দিকে। শিয়া কলম থমকে গেল। মাথা তুলে প্রথমে গ্লাসের দিকে
তারপর অয়নের দিকে তাকালো। অয়ন তখন স্থির দৃষ্টিতে তাকিয়েছে শিয়ার দিকে। এ দৃষ্টিতে সে অন্তত চোখে রাখতে পারবে না। ঝট করে নামিয়ে নিল নিজের আঁখি পড়ল। সত্যি তেষ্টা পেয়েছে। লোকটা বুঝলো কিভাবে? কাপা হাতে পানির গ্লাসটা হাতে নিয়ে এক নিমেষে শেষ করে ফেলল পানিটুকু। পরম তৃপ্তিতে গ্লাসটা টেবিলে রাখতে আবার চোখ পড়ল সামনের মানুষটাকে দিকে। একই দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। এবার অয়ন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এক হাতে চেয়ার সরিয়ে এগিয়ে গেল, দাঁড়ালো শিয়ার দিকে। সে চমকে উঠল, হেলে গেল চেয়ারে। অয়ন এক হাত চেয়ারে আর এক হাত টেবিলে রেখে নিচু হলো শিয়ার উপরে। শিয়া এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে কঠিন করে দুটো কথা শোনাতে। অফিসে এসে এমন অসভ্যতামের কারণ কি? কিন্তু কি সমস্যা? সে তো মুখটাই খুলতে পারছে না। কে যেন মনে হচ্ছে তার গলা চেপে ধরছে। অয়ের মুখটা আরও নামিয়ে আনলো, ফিসফিসে বলল, এখন আমি চাইলে অনেক কিছু করতে পারি। তোমাকে আমার কথা শোনাতে বাধ্য করতে পারি। পারি না বলো? সে কিছু একটা হলো বোধহয় বুকের ভেতরে। বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে বসলো। বাঁকা হাসলো অয়ন। তাহলে এখন? সে কাঁপা গলায় প্রশ্ন করলো, কি এখন? তুমি বলো কি করতে চাও? গলাটা অন্যরকম শোনালো। সে হাত পা শিরশির করলো। আমি বলি তাহলে হ্যাঁ। কথাটা বলে ঠোঁট এগিয়ে দিল সে ঠোঁট বরাবর। সে খিচে চোখ বন্ধ করে নিল। হঠাৎ কর্কশ আওয়াজে ফোন কোনো বেজে উঠল শিয়ার। ঘোর ভাঙল দুজনে। শিয়া ধাক্কা দিল অয়নকে। অয়ন কয়েক পা পেছতে ঝট করে উঠে দাঁড়ালো শিয়া। ঠাস করে সজোরে থাপ্পড় মারল অয়নের গালে। অয়ন এক মুহূর্তে স্তম্ভিত হয়ে রইল। আর কত নিচে নামবেন আপনি? হ্যাঁ, আমি আপনার অফিসে এমপ্লয়ি, আপনার বেড এন্টারটেনমেন্ট নয়, সেটা ভুলে যাবেন না। এগুলো আপনি অন্য মেয়ের সাথে করতে পারেন, আর তারা আপনার কাছে স্বচ্ছন্দে ধরা দিতে পারে, কিন্তু সেই খাতায় ইনশিয়া রহমানকে ভুলেও ধরবেন না। লিমিটে থাকুন। এক নিঃশ্বাসে এই কথাগুলো বলে থামল শিয়া। শেষের কথাটা অয়নের মাথায় গিয়ে লাগলো। শক্ত হাতে চেপে ধরল শিয়ার দুই বাহু। ব্যথায় চোখ মুখ খিচে নিল মেঠা। রাগে মাথা ভনভন করছে অয়নের। নিজেকে কাদের সাথে তুলনা করছো? রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বসছো? আমার দরকার? হাই মিস ইনশিয়া রহমান, কতটুকু চেনেন নিজেকে? কতটুকু বা চেনেন আমাকে? সারা জীবন নিজেকে সব জানতা ভেবে সামনের মানুষকে অপমান আর ভুল বোঝাবুঝি ছাড়া কী বা করতে জানো তুমি? এ জীবনে যতটা কষ্ট দিলে তুমি আমাকে বিনা কারণে, যেদিন বুঝবে পারবে সেদিন ক্ষমা করতে পারবে তো নিজেকে? দেরি হয়ে যাবে না তো আবার সেদিন? ও আমারই ভুল। আমার মনে, তোমার মনে আমার জন্য কিছু থাকলে তবেই গিল্ট ফিল করবে। ইটস ওকে। সরি সরি, আই এম সরি মিস ইনশিয়া রহমান। আজ বস আপনার সাথে আমি যা করলাম ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন আপনি। আপনি চাইলে আমার নামে রিপোর্ট জানাতে পারেন। ডোন্ট ওয়ারি, আপনার চাকরির উপর তাতে বিন্দুমাত্র ইফেক্ট করবে না। দুহাত জোর করে উন্মাদের মতো কথাগুলো বলে এক ঝটকায় টেবিলে কাগজপত্র ফেলে দিয়ে মাথার চুল খামচে ধরল অয়ন। সে বাকরুদ্ধ হয়ে নিচে জামাকাপড় খামচে ধরে দাঁড়িয়েছে। সামনের মানুষটা পুরো উন্মাদের মতো রেগে আছে। পিছনে ঘুরল না অয়ন। রাগান্বিত গলায় শিয়াকে বেরিয়ে যেতে বলল। শিয়া দাঁড়াল না, কাপা পায়ে বেরিয়ে এলো রুম থেকে। অয়ন সজোরে লাথি মারল পাশের চেয়ারটাতে। এমনি সবেতে বেশি বোঝে না, কথা শুনতে চায় না, নিজের ধারণার বাইরে আর কিছু বুঝতে চায়। থাপ্পড়টা তার গায়ে লাগেনি, গায়ে লেগেছে পরের কথাগুলো। সে তাকে বেড এন্টারটেনমেন্ট মনে করছে। ছি, এসব চিন্তা ভুলেও আসেনি এই মেয়েকে নিয়ে। সে তো বারবার হালালভাবে সম্মান দিয়ে ঘরের বউ করে নিতে চেয়েছিল, অথচ আজকে ভুল বুঝতে বুঝতে এক পর্যায়ে এসে পৌঁছেছে সবটা। অয়ন আর ভাবতে পারছে না কিছু। রাগে হাত পা কাঁপছে। মাথা ঠান্ডা করা দরকার। গাড়ির চাবি হাতে নিয়ে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। জীবনে সিগারেট না ছোঁয়া পুরুষটাকে নারীর মায়ায় নেশাখোর বানিয়ে ছেড়েছে পুরোটা। জীবন মাঝে মাঝে বড্ড বেইমানি করে নিজের সাথে। না নিজের চেনা যায়, না নিয়ন্ত্রণ করা যায়। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়।
কথাবার্তার যথেষ্টতা হয় কি ঠিক? হয়তো বা হয়, তবে অনুভূতিগুলো যেগুলো কি হয় সময়ের স্রোতে মরিচা পড়ে যায়, নাকি বেঁচে থাকার ইচ্ছে তাতে উল্টো মরিচিকা ফেলে দেয়। হবে হয়তো কিছু একটা। সে বাথরুমের দরজা আটকে পানির ট্যাপ ছেড়ে দাঁত কামড়ে কাঁদছে। এই যেমন এখন তার বুকের ভিতর জ্বালা ছাড়খাড় করে দিছে। ইচ্ছে হয়েছে ওই বেইমান লোকটাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে, কিন্তু সেটা সে পারছে না। জীবন তাকে সেটা করতে দিচ্ছে না। বুক ফাটানোর কষ্টের প্রকাশ কি মুখ চেপে প্রকাশ করা যায়? সে তাকায় আয়নার দিকে, ফুঁপিয়ে ওঠে, চোখ জোড়া রক্তের মতো লাল হয়ে গেছে। দুহাত মেলে সামনে। কি করলো সে? এই হাতে চড় মারলো অয়নে গেলে? রাগে ইথাহিত জ্ঞান হারিয়ে কি বলল এগুলো? মানুষটা তো শেষে কিছু একটা বলতে চায়। কি ক্ষতি হতো জীবনে যদি তাকে সেই কথাটা শোনার পরিস্থিতি দিত? কেন দিচ্ছে না সে সুযোগ তাকে? কেন পরিস্থিতি নামক বেড়াজালে বন্দি সে? আর কতদিন পারবে বন্দি রাখতে? বাবার মাথা ছুঁয়ে দেওয়া কথা সে এ জীবনে ভাঙতে পারবে না, না কখনো না। মেয়ে হয়ে বাবাকে দেওয়া কথা সে রাখবে, কিন্তু ভালোবাসার মানুষটা, সেই মানুষটার প্রতি তার অনুভূতি, সেটাকে কি করে আটকাবে? যতই ভুল করুক, বারে বারে কেন মনে হয় তার ওই মানুষটার ভুলের থেকে বড় কোনো ভুল অন্য কোথাও হয়েছে। চোখে মুখে পানি ছিটিয়ে দিল শিয়া। অন্যায় মুখ মুছে বেরিয়ে এলো বাথরুম থেকে, নিজের ডেস্কে বসলো। মাকে কল করা দরকার। মা বাবা গিয়েছে প্রায় 4 মাসের কাছাকাছি। মার 2 মাসে মাথায় চলে আসার কথা ছিল বাবাকে ওদিকটা গুছিয়ে দিয়ে, কিন্তু বিদেশে বাবা কিছুতেই খাপ খাইয়ে নিতে পারছে না। মাও এমন অবস্থায় বাবাকে রেখে চলে আসতে পারছে না। তাছাড়া যে কাজে গিয়েছিল সেটা তো শুরুতেই ছেড়ে দিয়ে আসতে পারে না এভাবে। কয়েকবার রিং হতে ওপাশ থেকে কল তুলল মা। শিয়ার এই মুহূর্তে চিৎকার করে মাকে জড়িয়ে কাঁদতে ইচ্ছে হলো। মা বোধহয় টের পেল কিছু একটা। দারুণ চিন্তিত গলে শুধল, মা ঠিক আছিস? কিছু হয়েছে? শরীর ঠিক আছে? গলার কান্নাটুকু সযত্নে গিলে নিল সে। মেয়েদের তো এটাই, সবার একটা ক্ষেত্রবিশেষ, গড গিফটেড বলা যায়। কিচ্ছু হয়নি মা, একটু ঠান্ডা লেগেছে। বলিস কি, জ্বর সাথে আছে? ওষুধ খেয়েছিস? খেয়েছি। ভেবো না, সামান্য। সামান্য নয়, সিজন ভালো না। জ্বর হলে সারতে চায় না। প্রিয় প্রিয় ঠিক আছে? ও ঠিক আছে। তোমাদের কথা বলো, শরীর ভালো আছে তোমার আর বাবার? বাবা তো সেদিন বললে বুকে ব্যথা হয় প্রায়। তোমাদের বাবা আর আমি ঠিক আছি, তেমন কিছু না, চিন্তা করিস না। শোন মা, বলো। মা খানিকটা দম নিল, কথা গুছিয়ে নিলেন হয়তো। ওই যে নিলয়ের বাবা মা বারবার বলেছিল তোর আর নিলয়ের বিয়ের কথা। আমি বললাম আমরা তো দেশে নেই। তারা শুধু ঘরোয়াভাবে এখন আংটি পরিয়ে রাখতে চায়। নিলয়ের পরিবার কে বলল অসুস্থ, ওনারা তোকে আর প্রিয়াকে নিয়ে দরকার হলে আমাদের এখানে আসবে কয়েকদিনের জন্য। সে থমকে গেল। আবার সেই একই কথা শুরু হলো। ভেবেছিল বাবা মা দেশের বাইরে যাওয়ায় তবুও 3 বছর নিয়ে কোনো কথা হবে না। বিরক্তি গলে বলল, মা কতবার বলছি আমার সময় লাগবে। কেন চাপ দিচ্ছ? আমি সবে চাকরিতে জয়েন করেছি কয়েক মাস। কত চাপ জানো, গুছিয়ে নিতে আরও সময় লাগবে। আর তোমরা দেশে নেই। এত কি তাড়াহুড়ো যে এখানে গিয়ে হলেও ওদের বিয়ে করতে হবে? প্লিজ মা, এত প্রেশার নিতে পারি না আমি, মাফ করবে আমাকে। কল কেটে গেল। মেজাজ খারাপ হয়ে গেল আবার। এটা তার জীবনে আরেকটা অসহ্যকর পাঠ। বাবার বন্ধুর ছেলের সাথে তার বিয়ের কাহিনি। লাস্ট 5 বছর হলো এই বিষয়টা নিয়ে তাকে বিরক্ত করাচ্ছে। সেদিন শিয়া আর প্রিয়াকে বাঁচানোর সময় ওই আঙ্কেল ছিল। বাবা তার প্রতি কেমন একটা আলাদা রকমের কৃতজ্ঞতা। তাই বলে তার ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে? এ কী ধরনের যুক্তি? পুরো অসহ্য। নীলটাকে দেখলে মনে হয় ছিঁড়ে খাবে। নজর তো নয় যেন বুলেটের দাগ। তাকালে গা শিরশির করে। হ্যান্ডসাম চেহারা, সুদর্শন অবশ্য, তবে সে চেহারা, সে দৃষ্টিতে সে কখনো স্বাভাবিক কিছু দেখেনি। একজন মেয়ে মানুষ হওয়ার নিমিত্তে পুরুষ মানুষের নজর কিছুটা হলেও ধরতে পারে সে। এ ছেলের নজর তেমনটাই। তার থেকে বড় কথা, তার সাথে না হয় বিয়ের কথা তোড়জোড় চলে বলে উভয় থাকে, কিন্তু প্রিয়ার দিকে অমন হায়নার দৃষ্টি দেওয়ার মানে কী হয়? সে কথাগুলো বলতে পারেনি এখনো কাউকে। বিয়ের কথা এড়িয়ে গেছে বারবার। অয়ন ফিরে আসার পর আরও ভাবতে পারছে না নতুন করে।
অন্য কারোর সাথে ঘর বাঁধার কথা, কিন্তু বাবার মুখ চেয়ে সোজাসাপটা নিষেধ করতেও পারতে না, যার জন্য এই সময়ে অজুহাত দেখে কাটিয়ে যাওয়া। শিয়া দুহাতে মুখ চেপে ধরে থাকে। জীবন আজকাল তার প্রতি বড্ড নিষ্ঠুর হয়ে গেছে। দিনের আলো নিভে গেছে, আধার নেমেছে ধৈর্যের বুকে। প্রিয়া রান্নাঘরে চেয়ারে বসে শুকনো নুডলস চিবাচ্ছে। চুলায় নুডলস সেদ্ধ দিতে দিয়ে বসে আছে সে। এদিক সেদিক তাকাচ্ছে, বারবার অস্থির হচ্ছে। বেশ কয়েকদিন খেয়াল করছে এই সময় আকাশ বাসায় ফিরে। আজকে আসছে না কেন তাহলে? সে অপেক্ষা করছে। একটু আগে শাওয়ার নিয়েছে সে। সারাদিন ভেবেছিল গোসল দিবে না, কিন্তু বেলা গড়তে শরীরটা চুটমুট করা শুরু করেছে। অগত্যা শাওয়ার নিয়েছে। নিচে এসেছে কিছু খাবারের খুঁজে। একা একা কাজ নেই, একটু পরপর খিদে পায় শুধু। রিমি আসার কথা ছিল আজকে, বেয়াদব মেয়েটা আসেনি। কাল আসার কথা। প্রিয়া উদাস ভঙ্গিতে নুডলের মুখে দিল, তখনই কলিং বেল বাজলো। চমকে উঠল সে। অন্যদিন তো কলিং বেল বাজে না, মানে এইবারই সবার কাছে মেইন দরজার একটা এক্সট্রা চাবি থাকে। কে কখন ফেরে তার তো ঠিক নেই। সময় সময় কে খুলে দিবে দরজা? কিন্তু আজকে অন্য দিনের ব্যতিক্রম দেখে একটু অবাক হলো প্রিয়া। এ সময় কে এসেছে? আকাশ। চুলে আঁচ কমিয়ে নিজের জামায় দুহাত ঝেড়ে মুছে নিল। এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতে চোখে পড়ল আকাশ দাঁড়িয়েছে। সরো সামনে থেকে। দাঁড়িয়েছে কেন সামনে? প্রিয় সরে দাঁড়ালো। আকাশ পাশ কাটিয়ে ভেতরে যেতে সেও দরজা আটকে দ্রুত পাশাপাশি চলে আসলো আকাশের। কলিং বেল বাজালেন কেন? আকাশের মুখ বরাবরের মতো গম্ভীর, আর ভুরু কুচকে তাকানোর স্বভাব তো তার নিত্যদিনের। তাকালোও তাই। কলিং বেল তাহলে কিসের জন্য? না সেটা বলিনি, অন্যদিন তো বাজান না। চাবি নিয়ে যায়নি ভুলেও। ছোট্ট করে উত্তর দিয়ে গটগট করে উপরে চলে গেল আকাশ। প্রিয়া ডাইনিংয়ের চেয়ার হাতলের দিকে তাকিয়ে রইল তার। লোকটা বড্ড রসকসীন, ভালো করে কথা তো বলাই সেখানে, মুখের হাসি আসা তো করা বিলাসিতা। উপর দিকে তাকে ভেঙচি কাটলো। এগিয়ে গিয়ে রান্না করে নুডলস বানিয়ে নিয়ে এসে খাওয়ার জন্য মুখে তুলবে এমন সময় খেয়াল হলো বাড়িতে তো আরও একজন মানুষ আছে। এমন সময় তার যখন খিদে পেয়েছে, আকাশেরও তো লাগতে পারে। আলাদা করে বলে নুডলস নিয়ে গেল আকাশের রুমের দিকে। আকাশ মাগরিবির নামাজ শেষ করে সবে বসেছে। দরজায় কড়াঘাতের শব্দে কপাল কুঁচকে তাকিয়ে রইল। স্পষ্ট বুঝতে পারছে প্রিয়া এসেছে। এই মেয়ের আশেপাশে থাকলে কেমন একটা ঘ্রাণ পায়, মিষ্টি ঘ্রাণ, খুব আপন লাগে। প্রিয়া প্রিয়া ঘ্রাণ। গলা গম্ভীর করে বলল, খোলা আছে। প্রিয়া এক হাতে দরজা ঠেলে এগিয়ে এলো, উকি দিল। আকাশ জানলায় লাগোয়া ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে, হাতে ফোন। মাথা তুলে তাকালো। দুভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কী কাজ? প্রিয় মেজাজ খারাপ হলো। কেউ কারো রুমে আসলে এভাবে জিজ্ঞাসা করে নাকি? দরজা ঠেলে ভেতরে উঠলো, এগিয়ে এসে দাঁড়ালো আকাশের কাছে। দু হাতে খাবারের বাটিখানা এগিয়ে ধরলো আকাশের দিকে। নুডলস বানিয়েছি। এ সময় তো সবার স্ন্যাক্স খাওয়ার ক্রেভিং থাকে, তাই আপনার জন্য নিয়ে আসলাম। আকাশ তাকালো খাবারের দিকে, চোখ নামালো আবার ফোন স্ক্রিনে। আমার হয় না, আমি এসব খাই না, নিয়ে যাও। প্রিয়া হাসি হাসি মুখটা কেমন সাথে সাথে মলিন হয়ে গেল। গাল ফুললো, অভিমান করলো, এত কষ্ট করে বানিয়েছি, খাবেন না? আকাশ মাথা তুলল না, ফোনের দিকে দৃষ্টি রেখে বলল, আমার জন্য বানিয়েছিলে কি? প্রিয়ার মুখ চুপসে দিল। সত্যি তো সে নিজের জন্য বানিয়েছিল, তবে দমে গেল না একদম। মুখ ফুলিয়ে সাফাই গাইল নিজের উপর। মানলাম আপনার জন্য নয়, নিজের জন্য বানিয়েছিলাম, কারণ তো তখন বাড়িতে কেউ ছিল না, তাই আর কার জন্য বানাবো? তারপর আপনি শুনলাম, ভাবলাম একই তো হলো নাকি, অন্য কেউ হলে এমন ঘটা করে সাজিয়ে নিয়ে আসতে। প্রিয় স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ আনতাম। আকাশ এবার মাথা তুলে তাকালো। তাকে রইল স্থির চোখে। ফোন ঢেল দিয়ে রাখলো বিছানার পর। নিয়ে যাও, একটু পর বাসার সবাই আসবে, তাদের খাইও, আমি খাবো না। কি আশ্চর্য, এত কষ্ট করে নিজে নিয়ে আসলাম, নিজে না খেয়ে এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠে আসলাম আপনার জন্য, আর আপনি বলছেন খাবেন না? মেয়েটা রেগে যাচ্ছে। আকাশ নির্বিকার চোখে যত সব স্টুপিড অভিযোগগুলো শুনল প্রিয়ার। তুমি চিরজীবন রান্নাঘরে থাকবে মানে? সিঁড়ি ভেঙে নিজের রুমে আসতে না? প্রিয় ঠোঁট উল্টালো। আসতাম, একটু পরেই আসতাম। তাহলে আমাকে খাবার দেওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে কষ্ট করে এই বাহানা দিচ্ছ কেন? প্রিয় মেজাজ খারাপ হলো।
খাবারটা খাবে না? হাজারটা কথা শোনাচ্ছে। এত যুক্তি দেখানোর মানে হয় কথা না পেঁচিয়ে খাবার খেলেই তো পারেন। বললাম তো এসব খাই না। কি খাবেন বানিয়ে দেই? আমার জন্য এত চিন্তা কে করতে বলছে? কারো ভালো করতে নেই। এত রেগে গেলাম এখানে। খাবেন বলে দিলাম। প্রিয়া খাবারটা পাশের টেবিলের উপর রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল রুম থেকে। বিকট শব্দ করে আকাশের রুমের দরজা আটকে দিয়ে গেল। আকাশ শব্দে চোখ মুখ খিচে বন্ধ করে দিল। মিনিট কয়েকের সেকেন্ডের মধ্যে আবার পাশের রুমের দরজা একইভাবে আটকানোর শব্দ হলো। আকাশ হতাশ ভঙ্গিতে ডানে বাঁয়ে তাকালো, বিড়বিড়ে পড়ল, এমন চলতে থাকলে এ দরজার আয়ু আর 7 দিন। পাশের টেবিলে তাকালো, মৃদু হাসলো খাবারটা দেখে। হাত বাড়িয়ে নিজের হাতে নিল খাবারটা। নাকের কাছে এনে ঘ্রাণ নিল। আপনি দিলেও হাসি মুখে খেয়ে নেব। সেখানে এগুলো আর কি? আকাশ হেসে খাবার মুখে তুলে নিল। প্রেয়সীর হাতের রান্না। আবেশে চোখ বুজে আসলো তার। প্রিয়ার আগে রুমের এপাশ ওপাশ লাগাতার পায়ে রেখেছে। লোকটা কিছুতেই তাকে পাত্তা দেয় না। কী সমস্যা? ধপ করে বসলো বিছানার পর। ফোন করলো রিমিকে। রিমি কল ধরতে এক নাগাড়ে অভিযোগ করলো আকাশের নামে। আচ্ছা প্রিয়, একটা কথা ভেবেছিস? মানুষের তো গার্লফ্রেন্ড থাকতে পারে নাকি? প্রিয়া চোখ বড় বড় করে থমকে এলো। সাথে সাথে এক প্রকার চিৎকার দিল, না না, তা কীভাবে হয়? কেন হয় না? এত হ্যান্ডসাম ড্রেসিং একজন পুরুষ এই বয়সে গার্লফ্রেন্ড থাকাটাই তো স্বাভাবিক। একদম তাই তো, তোকে পাত্তা দেয় না। প্রিয়ার মুখটা চুপসে গেল। সত্যি তো, এত গম্ভীর সে ভাবেনি। রিমি তো ভুল বলেনি। এমন না হলে তো তাকে এত ইগনোর করার মানে না। যদি সে মুখ ফুটে কখনো বলেনি কিছু, তো কি মেয়ে হয়ে কিভাবে আগে আগে বেহায়ের মতো মনের কথা বলবে? যতটুকু ইশারা দেয় ততটুকু কি যথেষ্ট নয়? লোকটা আসলে বোকা নাকি অন্য কিছু কাহিনী আছে সেটা তো বোঝা যাচ্ছে না। প্রিয়ের ভালো লাগছে না কিছু। রিমির সাথে কথা বলে সবে বারান্দার দিকে যাওয়ার জন্য পা বাড়াতে পিঠের উপর নড়েচড়ে উঠল কিছুটা। কি হতে পারে না ভেবে আকাশ পাতাল এক করে চিৎকার করা শুরু করে দিল। আকাশ খাবার শেষ করে পানির গ্লাস সবে রেখেছে টেবিলে। প্রিয়া এমন চিৎকারে হারিম হয়ে এলো তার। বুকের ভেতরটা ছটপট করছে। এক দৌড়ে বেরিয়ে এলো প্রিয়ার রুমে। দরজা খোলাই ছিল। আকাশ হন্তদন্ত হয়ে ঢুকলো রুমের ভিতরে। প্রিয়া দু হাতে মুখ চেপে চিৎকার করে যাচ্ছে। আকাশ ব্যস্ত হয়ে এগিয়ে এলো। আকাশের পরিস্থিতি টের পেলে প্রিয়া কান্না ভেজা চোখে তাকালো। আবার চোখ মুখ খিচে বন্ধ করে নিল। কান্নার চোটে কথা বলতে পারছে না। আকাশ দু হাতে বাহু ধরে ঘুরিয়ে দিয়ে দিল প্রিয়ার দিকে। প্রিয়া এক হাত পিছনে নিয়ে কিছু একটা বোঝাচ্ছে। আকাশ করুণ চোখে তাকিয়েছে। কি বলেছে সেটা বোঝার। প্রিয়া ফুঁপিয়ে উঠল। পিছনে? আকাশ সাথে সাথে পিছনে দিয়ে বলল, বলো, আমি আছি। ভয় পেয়েছ কি? কি হয়েছে? প্রিয়া চোখ খুলল না। তেলাপোকা আমার পিঠে। আকাশ হতবিম্বল হয়ে গেল। থ মেরে তাকিয়ে রইল প্রিয়ার কান্না ভেজা মুখোশে। তেলাপোকা? অথচ এহেন চিৎকারে ভেবেছিল ডাকাত পড়েছে কিনা বাসায়। মেয়েটা চোখ মুখ ফুলিয়ে গেছে। ফর্সা মুখটা এতটুকুতে টমেটোর মতো লাল হয়ে গেছে। নাকের পাট্টাটা ফুলে উঠছে। চোখ দিয়ে অনবরত পানি পড়েই চলেছে। আকাশের কি বলা উচিত এই মেয়েকে? সে কি পরিমাণ ভয় পেয়েছিল মেয়েটার চিৎকার চেঁচামেচিতে। আন্দাজ করছিল মেয়ে মানুষ বলতে ওভার অ্যাক্টিংয়ের দোকান। সামান্য তেলাপোকার জন্য কে এভাবে চেঁচায়? আকাশ কিছু বলছে না দেখে তেতে উঠল প্রিয়া। আপনি এমন হাঁ করে আছেন কেন? জানি আমি সুন্দর, পরে দেখবেন এভাবে। আগে ওটা সরান। আকাশ হতাশায় মাথা নাড়ায়। মেয়েটা বেশি কথা বলে। কোথায় সেটা? আমার পিঠে। আকাশ দু হাত ঘুরিয়ে দাঁড় করা প্রিয়াকে। খোলা চুলের ঘ্রাণ এসে ডাকে বাড়ি খেয়ে। কোথায় তেলাপোকা? এখানেই দেখতে পাচ্ছে না? কি আশ্চর্য! এত সুন্দর মেয়ে মানুষের জামা কাপড়ে তেলাপোকা ঘুরঘুর করবো নাকি? সুন্দরীর সাথে তেলাপোকার কি সম্পর্ক? সম্পর্ক সেটা কখন বললাম? বললাম যে এত সুন্দর মেয়েকে পেয়ে তেলাপোকা নিশ্চয় বাইরে ঘুরবে না, ভিতরে নড়ছে তো। ও মা গো! আবার চিৎকার করে বেঁকে গেল মেয়েটা। আকাশ মেয়েটার অবাস্তব কথা পিঠে কি যে বলবে বুঝতে পারছে না। এটা কোনো যুক্তি? তেলাপোকা রূপ দেখে গায়ে ওঠে। তাকালো প্রিয়ার মুখের দিকে। রীতিমতো কাঁপছে মেয়েটা। কান্না থামেনি। অথচ কি সুন্দর স্টুপিটের মতো যুক্তি দিল। প্রিয়া আবার নড়াচড়া ওঠার আগে দু বাহু শক্ত করে ধরল আকাশ।
ধমকে উঠল, নড়াচড়া করছো কেন? লেট মি চেক। প্রিয়া নড়াচড়া থমকালো না, মোচড়াতে শুরু করলো। কাতর করে বলল, বের করুন না ওটা। কেমন নড়াচড়া করছে, আমার অস্বস্তি লাগছে। আকাশ চুলগুলো সযত্নে ছড়িয়ে দিল পিঠের উপর থেকে। ঘাড়ের উপর আঙ্গুলের স্পর্শ লাগলে দুজন মানুষের শরীরে কিছু একটা হলো বোধহয়। প্রিয়া কাপা হয়ে নাকি আকাশের স্পর্শে প্রিয়া নিজেও টের পেল না। তবে নিজের অনুভূতি আকাশ টের পেল খানিকটা। চুল সরাতে তার গলা যে হারে শুকিয়ে আসছে, এ বোকামেটা আরও না জানে কি কি করবে তাকে। জামার ভিতরে আই গেস, জামার পিছনে ঝাঁকি দাও, বেরিয়ে যাবে। প্রিয়ার দুই হাতে সজোরে মাথা নাড়ল। বের হচ্ছে না, আঠার মতো আটকে আছে। কি করব বলে হু হু করে কেঁদে উঠল। আকাশ বিরক্তিতে চসূচক শব্দ করলো। তেলাপোকাটাও দেখছি মহাদরিবাস, নিজে তো আটকে আসছে, আকাশকেও বিপদে ফেলছে। এটাকে বের করতে কিভাবে হবে? ইস, বোকা মেয়েটা কেন বুঝতে পারছে না? আকাশ এটা পারবে না। পারবে না নয়, বলার দরকার, পারা উচিত নয়। কারণ তারপর সে আর কি করে বসবে তার গ্যারান্টি নেই। এই বোকা দেবে না, তার দায় নেবে না, তখন ঠিক অসভ্য নির্লজ্জ আখ্যা দিবে। অথচ মৌমাছি যে মধুর উপর ছেড়ে দিতে বলা হচ্ছে, মধুতে মুখ না দিয়ে, এটা মৌমাছির উপর জুলুম নয় কি? ভয়াবহ জুলুম, রীতিমতো অন্যায় বিচার। এই বিচার সে মানবে কেন? এ মেয়ে যদি অবুঝের মতো তার দিকটা না বুঝে, তার মানা উচিত নয়। কিন্তু নিজেকে এতটা কন্ট্রোললেস করা যাবে না, চাইলেও যাবে না। মধু খাওয়ার সময় তো এটা নয়। জামার চেনটার দিকে তাকিয়ে রইল স্থির চোখে। সোজা তাকালো। ড্রেসিং টেবিলে আয়নায় ভয়ে চোখ মুখ কুঁচকে বন্ধ করে রাখা মেয়েটাকে দেখা যাচ্ছে। ভয় পেল মেয়েটাকে। এত দারুণ লাগে, এর আগেও দেখেছে, অন্যরকম লাগছে তবু। চেন, ওটাকে বের করুন। প্রিয়া অসহায় আকুতিতে স্পষ্ট বোঝা যাচ্ছে কি কোন অবস্থায় আছে সেটাতে হুঁশ নেই মেয়েটার। আকাশ এখন ভয়াবহ অসহায় বোধ করছে। সামান্য একটা জিনিসে এত ভয় পেয়ে গেছে মেয়েটা। হিতাহিত সব ভুলে বসেছে। আকাশকে বলেছে জামার চেন খুলে তেলাপোকা বের করতে। ভাবা যায়? অসভ্য তেলাপোকাটাকে দু হাতে পিষে ভর্তা করতে পারলে আকাশের শান্তি হবে। ওটাকে বের করে নিজের জুতোর নিচে আধ ঘন্টা পিষে মারবে। মনে মনে এই পরিকল্পনা করছে সে। আকাশের এই অবস্থাটা যদি একবার আন্দাজ করতো মেয়েটা, দেখতো অধিকারীণ এক পুরুষকে দিয়ে এমন নিষিদ্ধ কাজ করানোর মানুষটার কি পরিমাণ শাস্তি অনুভব হয়। আকাশ কাঁপা কাঁপা হাতে দু হাতে এগোলো প্রিয়ার জামার চেনে। সে নিজেও যেন শক্তি পাচ্ছে না। প্রিয়া তো বুঝতেই পারছে নাকি কি ঘটতে যাচ্ছে সে আকাশকে দিয়ে। আকাশ প্রিয়া পর্ব 4, পুরো গল্প প্লেলিস্টে। সাজের মায়া দিব, যা গল্প শুরু করছি অবশ্যই সবটাই কমপ্লিট করব। অসম্ভব ভালোবাসা গল্পটা বলছিল সমাপ্তটা কেমন খাপছাড়া হয়ে গেছে, ওই জন্য সিজন 2টা দিয়েছি।